আগেও পড়েছি বা আগেও জেনেছি বা আগেও দেখেছি, কোন সার্কুলার ওয়েতে যখন কোনো বস্তু রোটেট করে তখন একটি বল তাকে সবসময় আউটার ডিরেকশনে মুভ করার চেষ্টা করে এবং একটি বল ইনওয়ার্ড ডিরেকশনে কিন্তু মুভ করার চেষ্টা, মানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আউটার ডিরেক্টেড যে বলটি, সেরকম বলের একটি নাম আছে এবং ইনওয়ার্ড ডিরেক্টেড একটি বল, তারও একটি নাম আছে। আউটার ডিরেক্টেড বলের নাম কি কেউ কি বলতে পারবে? সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয় তাকে, অর্থাৎ যে বলটি তাকে তার গতিপথ থেকে বাইরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই বলকে বলা হবে সেন্ট্রিফিউগাল ফোর্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? কে? স্যার আমি জান্নাতুল ফেরদৌস বলছিলাম। স্যার এই স্লাইডটা না আমাদের দেওয়ার কথা ছিল স্যার, আপনি বোধহয় ভুলে গেছেন স্যার। আমি রিয়েলি ভুলে গেছি। এই স্লাইডটা না, এই দিনের আগেরটা দেওয়ার কথা ছিল। আগের দিনেরটা আমি যেটার মধ্যে স্যার ম্যাথ ছিল। জি, আজকে ক্লাসের শেষে একটু মনে করবেন ম্যাডাম, আমি সাথে সাথে দিয়ে দিব। আমি প্রচন্ড রকমের ব্যস্ত গত কয়েকদিন, মানে অফিসিয়াল রেগুলার ওয়ার্ক ছাড়াও অতিরিক্ত অনেকগুলো মিটিং ওয়ার্কশপে জয়েন করতে হয়েছে, যার জন্য আমি আর সিকুয়েন্সিয়ালি মেনটেন করতে পারিনি। আমার মনে আছে, কিন্তু সেটা সেপারেট ফাইলে আছে, আজকে দিয়ে দিব, দুইটাই দিয়ে দিব একসাথে। তো হ্যাঁ, তো সেন্ট্রিফিউগাল ফোর্স আমরা একটু পরে দেখবো। যেমন এখানে একটা রোটেশনাল বস্তু দেখা যায়। এখানে আমাদের যে আলোচনা ছিল সেটা হলো হাই প্রেসার সিস্টেম এবং লো প্রেসার সিস্টেম ছিল। আমরা এতদিন পড়েছি হাই প্রেসার এবং লো প্রেসার সিস্টেমের চারদিকে কিন্তু এয়ার কিন্তু কি করে, ঘূর্ণায়মান অবস্থায় থাকে, রোটেট করে, মানে আইদার ক্লকওয়াইজ অর এন্টি ক্লকওয়াইজ। তো আমরা জানি যে হাই প্রেসারের চারদিকে কিন্তু ক্লকওয়াইজ রোটেট করে এবং লো প্রেসারের চারদিকে কিন্তু এন্টি ক্লকওয়াইজ কিন্তু রোটেট করে। দুই ক্ষেত্রেই যেই বলটি বস্তুকে তার চারদিকের এই যে সার্কুলার পথ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে সেই বলটাকে বলা হবে সেন্ট্রিফিউগাল ফোর্স। একজন বোধহয় তোমাদের রেসপন্স করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যদি দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স যদি রোটেশন যদি না থাকে, বস্তু যদি স্থির থাকে এক জায়গায়, তখন কিন্তু এই বল কিন্তু আবির্ভূত হয় না, এবং যখনই রোটেশন স্টার্ট করবে তখনই কিন্তু এই বলটা কিন্তু আবির্ভাব ঘটে। তো আমরা যদি দেখি এই বলটাকে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করা হয় এরকম একটা ইকুয়েশনের মাধ্যমে। এটা হলো এক্স ডিরেকশন, এম ফর পার ইউনিট মাস, এবং এম হইলো তার ভেলোসিটি ভেক্টর। এখানে দেওয়া আছে এম ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টু দি পাওয়ার, মানে দ্য উইন্ড স্পিড, মানে যে উইন্ড স্পিডটা সবসময় উইন্ড স্পিডের শুধুমাত্র উইন্ড স্পিড, তার মানে এম এর মান কিন্তু সবসময় কিন্তু পজিটিভ। দেয়ার উইল বি নো ডিরেকশন উইথ এম। এম পজিটিভ সবসময়, আইদার জিরো আর পজিটিভ, মানে এম হলো একটা স্কেলার, ভেলোসিটি উইন্ড স্পিড মাত্র সেটি। কিন্তু কনভেনশনালি যখনই ইকুয়েশনটা ডিরাইভ করা হয় তখন এর সাথে কিন্তু দেখো এফ এক্স এর সাথে কিন্তু ভি কম্পোনেন্ট কিন্তু যুক্ত হয়, আর ওয়াই এর সাথে কিন্তু ইউ কম্পোনেন্ট যুক্ত হয়। আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা এই মুহূর্তে বিবেচনায় আনছি না, কারণ এই যে হাই প্রেসার এবং লো প্রেসারের ক্ষেত্রে যেই রোটেশনাল এফেক্ট হয় এবং সেই রোটেশনাল এফেক্টের কারণে তার যে হরাইজন্টাল উইন্ড হয়, সেই হরাইজন্টাল উইন্ডের তুলনায় ভার্টিক্যাল উইন্ড 100 টাইমস লেস। অর্থাৎ হরাইজন্টাল উইন্ড ধরো 100 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট হয় 1 কিলোমিটার পার আওয়ার এজ ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট এই ক্ষেত্রে খুবই নেগলিজিবল। এই জন্যই এই ফোর্সের ক্ষেত্রে সেন্ট্রিফিউগাল ফোর্স যেহেতু আউটওয়ার্ড ডিরেক্টেড, সেই জন্য তার শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট বিবেচনা করা হয়েছে। এবং কনভেনশনালি এখানে এস মানে সিম্বল, মানে এই সিম্বলটাকে প্লাস হবে না মাইনাস হবে, এইটাও ঠিক সেরকম হবে। ওয়াই কম্পোনেন্ট কনভেনশনালি মাইনাস, এস কম্পোনেন্ট কনভেনশনালি কিন্তু প্লাস। তো এটারও একটি কারণ আছে, এখানে এস রেখে দিল কেন? কারণ আমরা জানি দুই হেমিস্ফিয়ার যে রোটেশন, সাইক্লোন এবং অ্যান্টি সাইক্লোন, আমরা জানি উত্তর গোলার্ধে লো প্রেসারের চারদিকে যে বাতাসটা রোটেট করে সেটি কিন্তু ক্লক ওয়াইজ নয়, বরং কাউন্টার ক্লক ওয়াইজ। কিন্তু দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থা। সেই জন্য দুই গোলার্ধে যখন ইকুয়েশনটা ডিরাইভ করা হবে তখন তার কনভেনশন, বিশেষ করে সাইনিং কনভেনশনটা কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে, সেই কারণে দেওয়া হয়েছে। আর অফকোর্স আর হইলো রেডিয়াস অফ কার্ভেচার, আমি দেখাই। আর হইলো সেন্টার থেকে শুরু করে এই লাইন পর্যন্ত
আউটার মানে তুমি যেই বরাবর ক্যালকুলেট করবে সেই লাইন সেই পয়েন্ট থেকে মানে হাই প্রেসার বা লো প্রেসারের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স যাকে রেডিয়াস অফ কার্ভেচার বলা হয়, অথবা পুরোটা একটা সার্কেল ড্র করলে ওই লাইন বরাবর, তাহলে সেন্টার থেকে তার যে কার্ভেচার ন্যাচারাল আর অর্থাৎ ডিস্টেন্স সেন্টার থেকে এই যে লাইন বরাবর আমরা ক্যালকুলেট করব সেই লাইনের ডিস্টেন্স, সেটা হলো রেডিয়াস অফ কার্ভেচার। এসি সাইন ভেক্টরটা বলা হয়েছে। আর নরমালি এই ধরনের যে মানে ইনফরমেশন যখন এই ক্যালকুলেট করা হয় তখন এগুলোকে সাধারণত সিনপটিক ফোর্সিং মানে সিনপটিক মানে ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। কারণ আমরা যেই আমাদের যে নেচার মানে কি বলা হয় ওয়েদার সিস্টেমের যে নেচার, সেই নেচারের মধ্যেই কিন্তু এই ধরনের বিহেভিয়ার কিন্তু খুব ক্লিয়ারলি এফিয়ার হয়, সেই জন্য এগুলো সিনপটিক ফিচার নেওয়া হয়েছে এবং যতক্ষণ বস্তু রোটেশনে থাকবে ততক্ষণ পর্যন্ত অবস্থা চলবে। তো উপরে দুটি ইকুয়েশনকে যদি কম্বাইন করে নেওয়া হয়, মানে এটাকে আই এবং জে দুটি কম্পোনেন্ট দিয়ে যদি ইনক্লুড করে নেওয়া হয়, তাহলে টোটাল ভ্যালুটা কিন্তু এইভাবে দাঁড়ায়। তার মানে এই আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স যাকে সিএন বলা হয়েছে পার ইউনিট মাস, এবং এই লাইনটা আমরা সবাই জানি এটা হলো ম্যাগনিটিউড, ইকুয়াল টু দেখো এখানে এম আসবে, এখানে দুবার যেহেতু আই এর সাথে আসবে সেই জন্য এম স্কোয়ার আসবে, আর কনভেনশনাল সাইন থাকবে না ডিভাইডেড বাই আর। তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্সে যদি আমি উইন্ড স্পিড ক্যালকুলেশন করতে চাই তাহলে এই বিষয়টা আসবে। এবং ইন্টারেস্টিংলি দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স হলো এটি এবং এখানে এম হলো স্কোয়ার উপরে, তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্স তত বাড়বে যতই এম এর মান বাড়বে। অপরপক্ষে সেন্ট্রিফিউগাল ফোর্সের মান যত বাড়বে অথবা সেন্ট্রিফিউগাল ফোর্সের মান ভেরি করবে মানে উইথ দ্য ইনভার্স অফ 1/r, তার মানে আর এর মান যত বাড়বে মানে রেডিয়াস অফ কার্ভেচার যত বাড়বে, তুমি যত দূরে নিয়ে বস্তুকে কি করবে সেন্টার থেকে যত দূরে মেজারমেন্ট করবে সেন্ট্রিফিউগাল ফোর্সের মান কিন্তু তত কম পাবে। তার মানে closest the distance of the center there will be the highest magnitude of the centrifugal force, that is the message. তো এই ইকুয়েশনটা মোটামুটি আমরা দেখলে আমরা জানি যে যখনই আমরা সিনপটিক ম্যাপ দেখবো, ওয়েদার চার্ট দেখবো, ওয়েদার ম্যাপ দেখবো, তখন আমাদের সেখানে বিবেচনা আসবে এখানে কত উইন্ড হতে পারে, কেন এই উইন্ড হলো, এই উইন্ডের কারণ কি, বস্তু কেন এইভাবে রোটেট করে, তার এই রোটেশনের মধ্যে একটা এয়ার পার্টিকেলের মধ্যে কি কি বলগুলো কাজ করে, সেই বলগুলোর ম্যাগনিটিউড কিভাবে বের করা যায় এবং সেগুলোকে কিভাবে ফর্মুলেট করে ফাইনাল একটা ভ্যালুতে আনা যায়, এই সকল ইকুয়েশন কিন্তু ডাইনামিক মেট্রোলজিতে ইনক্লুড করা হয় এবং নিউমেরিক্যাল ওয়েদার মডেলিং এ কিন্তু এই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত করে কিন্তু ক্যালকুলেশন করা হয়। তো এই হলো আমার মেসেজ সেন্ট্রিফিউগাল ফোর্স এর পক্ষ থেকে। এখন এখানে দেখো একটা প্রবলেম দেওয়া হয়েছে, সিম্বলিক্যালি প্রবলেম আর কিছুই না, ক্যালকুলেশন প্রসিডিউরটা বোঝার জন্য। তো 500 কিলোমিটার ইস্ট অফ হাই প্রেসার সেন্টার, দেখো এখানে দেওয়া হয়েছে হাই প্রেসার সেন্টার ইস্ট ওয়ার্ডে ইজ এ নর্থ উইন্ড, এখানে বলা হয়েছে উইন্ডের ডিরেকশনটা কিন্তু নর্থ ওয়ার্ডে। খেয়াল করো নর্থ ওয়ার্ড উইন্ড, নর্থ উইন্ডের অর্থ হলো বাতাস নর্থ ডিরেকশনের থেকে আসছে। আমরা ওয়েস্টার্লি উইন্ড বলি, ওয়েস্টার্লি উইন্ড মানে হলো উইন্ড ইজ কামিং ফ্রম দ্য ওয়েস্ট, ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছে। ইস্টার্লি উইন্ড মানে উইন্ড ইজ কামিং ফ্রম ইস্ট অ্যান্ড মুভিং টুয়ার্ডস ওয়েস্ট, এরকম। তো কনভেনশনালি এখানে দেখো দেওয়া হয়েছে। আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে যদি একটা তোমরা কি আমার কার্সরটা দেখতে পাচ্ছ? জি স্যার। ফাইন, কার্সর দেখতে পারলে আমি যদি এখানে এরকম একটা লাইন টানি, এদিকে যদি ওয়াই অ্যাক্সিস টানি, তাহলে আমার এখান থেকে এই পয়েন্ট থেকে এই ডিরেকশন উপরের দিকে যদি ওয়াই হয়, তাহলে এটা কিন্তু ওয়াই এর কিন্তু বিপরীত দিকে, বি কিন্তু ওয়াই এর বিপরীত দিকে, খেয়াল করো, তাই কিনা? জি স্যার। ফাইন, তাহলে আমার কি ঘটবে? আমার ক্ষেত্রে বি এর মান এখানে নর্থওয়ার্ড উইন্ডের ক্ষেত্রে বি এর মান হবে -5 মিটার পার সেকেন্ড। এটা বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? একটু রেসপন্স করো, নাহলে তো বোঝা যাচ্ছে না। ক্লাসে বাই ফেসে দেখলে আমি সবাইকে জিজ্ঞেস করতে পারতাম। আবার আমার একটা বদ অভ্যাস আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার একটা কথা বলে নেই, আমার একটু বদ অভ্যাস আছে, আমি সবার নাম মনে রাখতে পারি না। ওই যে দুই একজন আমার সাথে ইন্টারেক্ট করে তাদের সাথে হয়তো আমার নাম মনে থাকে, আর বাকিদের নাম আমার মনে রাখতে পারি না, আমি চেষ্টাও করি না। এটা আমার একটা অন্যতম দুর্বল দিক।
তো সেভাবে না নিয়ে প্রত্যেকে কিন্তু সমান, প্রত্যেকে কিন্তু রেসপন্স করার চেষ্টা করবে। এমন না যে কারোর নামটা যে এটাকে কেন বললাম? হ্যাঁ, নর্থ উইন্ড। হ্যাঁ, উইন্ড যখন প্রবাহিত হয় তখন উইন্ডের কিন্তু একটা ডিরেকশন থাকে, যেই ডিরেকশন থেকে আসে সেই ডিরেকশনে কিন্তু কনভেনশনালি উইন্ডের ডিরেকশন কিন্তু বিবেচনা করা হয়। নর্থওয়ার্ড উইন্ড মানে হলো উইন্ড নর্থ থেকে আসছে এবং এটা সাউথের দিকে যাচ্ছে। সেই কারণে আমি যখন এখানে এক্স অ্যাক্সিস ড্র করলাম, আমার এক্স অ্যাক্সিস 0 বলে এখানে এই ডিরেকশনে উপরের দিকে পজিটিভ হওয়ার কথা, নর্থওয়ার্ডে পজিটিভ হওয়ার কথা, কিন্তু এই উইন্ডের ডিরেকশনটা দেখো তার বিপরীত দিকে। তার মানে কনভেনশনালি it has to be considered at a negative v direction, এবং সেইভাবে নর্থওয়ার্ড উইন্ডের ক্ষেত্রে 5 মিটার পার সেকেন্ড না লিখে আমাদেরকে v বসাতে হলো 5 মিটার পার সেকেন্ড মাইনাস। বুঝতে পারলাম? জি স্যার। এবার আমাদেরকে বলা হয়েছে সেন্টার থেকে এই রেডিয়াস আর ডিস্টেন্স হলো কত? 500 কিলোমিটার। তো 500 কিলোমিটারকে মিটারে কনভার্ট করলে কিন্তু এইভাবে চলে আসে, এটা আমরা জানি সবাই। ফাইন। তা আমাদেরকে বলছে, কি বলছে? এজিউম নর্দার্ন হেমিস্ফিয়ার, মানে উই আর ইন নর্দার্ন হেমিস্ফিয়ার, হোয়াট ইজ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স? তার মানে এফ এক্স সিএন। আমার এখানে আরেকটি কথা বলার আছে, ভি। যেহেতু উইন্ডটাকে শুধুমাত্র নর্থ উইন্ড বলা হয়েছে, সুতরাং ইস্ট এবং ওয়েস্টের সাপেক্ষে এই ইস্টওয়ার্ডে অথবা ওয়েস্টওয়ার্ডে এই উইন্ড আর এর কোনো অ্যালাইনমেন্ট নাই। তার মানে এর ইউ কম্পোনেন্টের মান হবে 0। সেই কারণে আমি ইউ কিন্তু 0 বসাইছি। 0 আসলে লেখা উচিত ছিল 0 মিটার পার সেকেন্ড, তাহলে ভালো হতো, বেশি সুন্দর দেখাতো। ঠিক আছে, বোঝা গেছে কেন ইউ 0 হলো? তাহলে আমরা কি করলাম? সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করলো। তো সেন্ট্রিফিউগাল ফোর্স যদি আমার এক্স ডিরেকশনে উইন্ড হলো এটি, ওয়াই ডিরেকশনে হলো এটি, তাহলে দেখো ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে আমার ইউর মান কিন্তু আসবে 0। এই যে একটু আগে আমি 0 বসালাম, তার মানে ইউ 0 বসালে কিন্তু আর এর কোনো মান পাওয়া যাবে না। তার মানে ওয়াই ডিরেকশনে সেন্ট্রিফিউগাল ফোর্সের কোনো মান কিন্তু নাই, 0 হয়ে গেল। আমার মান হলো এখানে, তার মানে এফএক্সিএন ডিভাইডেড বাই এম ভি ইনটু এত। তো এই বিষয়টা যদি আমি এফএক্সিএন ডিভাইডেড বাই এম এটা যদি বসাই, তো কনভেনশনালি আমার এখানে যে মান আসবে দেখো, এটা হইলো -1 লেখা হয়েছে। তারপরে হইলো আমরা লিখেছি এখানে vm ডিভাইডেড বাই আর। দেখো এখানে আছে vm, এই যে vm ডিভাইডেড বাই আর। ভি হইলো আমার ভেলোসিটি, ভি কম্পোনেন্টের ভেলোসিটি ভি কম্পোনেন্ট, তার মানে এটা হলো 5 মিটার পার সেকেন্ড, এবং মাইনাস ইনটু এখানে আসলো আর একটা ভেলোসিটি আসছে এম। আমি এখানে ক্যালকুলেট করি নাই, এম এর ক্যালকুলেশনটা তোমরা এখানে একটু খেয়াল করে দেখো। এম ইকুয়াল টু √/u² প্লাস ভি স্কোয়ার। তো আমার ইউর মান 0, ভি এর মান যদি আমি 5 দিই, 5 স্কোয়ারে 25, তাকে আবার স্কোয়ার রুট করলে মানে পাওয়ার হাফ করে রুট করে দিলে, স্কোয়ার রুট করে দিলে কিন্তু আমার কি আসবে? আবার সেই 5 এ চলে আসলো। তার মানে এম এর মান কিন্তু 5। এই কারণে কিন্তু আমি এম এর মান 5 মিটার পার সেকেন্ড বসিয়েছি। আমি কি বুঝাতে পারলাম? ভেরি সিম্পল ফর্মুলা, যদি না বুঝো কেউ বলো। আর এখানে নিচে আর এর মান আমরা বসিয়েছি 5 × 10⁵ মিটার। এখানে আমি ইউনিট লিখি নেই, টোটাল যে ভ্যালুটা আসলো এটি। তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্সের মান হলো এত মিটার পার সেকেন্ড স্কয়ার পার ইউনিট মাস, সেই কারণে মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে। এবং আমরা জানি এটা হলো বলের একক। অবশ্যই এখানে মিটার পার সেকেন্ড স্কয়ার না লিখে আমরা বলের অন্য একটি এককের নাম লিখতে পারতাম। কি লিখতে পারতাম বলো তো দেখি একজন? স্যার কোথায়? এখানে আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার না লিখে আমরা কি নিউটন লিখতে পারতাম কিনা? স্যার নিউটন লিখতে তো কেজি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার লাগতো। আমি তো পার ইউনিট মাস দিয়েছি এখানে। জি স্যার। সেই জন্য এখানে এইভাবে লেখা হয়েছে। ঠিক আছে, তো এর ব্যাখ্যাটা কি? টু মেইনটেইন এ টার্ন অ্যারাউন্ড হাই প্রেসার সেন্টার আদার ফোর্সেস সাম অফ হুইচ সেন্ট্রিফিউগাল ফোর্স আর রিকোয়ার্ড টু ফুল টুয়ার্ড দ্য সেন্টার। মানে এর সেন্ট্রিফিউগাল ফোর্সটাও কিন্তু
একটা বিশেষ কম্পোনেন্ট যেটা এই বস্তুকে তার চারদিকে বা যে কোনো এয়ার পার্টিকেলকে তার লো প্রেসার অথবা হাই প্রেসারের চারদিকে রোটেট করতে কিন্তু রোটেট করার ক্ষেত্রে তাকে টেনে কিন্তু আইদার সেন্টার দিকে অথবা সেন্টার থেকে আউটওয়ার্ডের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেটা হলো অ্যাক্সেলারেটর, কিছুই না। এবার এটা সেন্ট্রিফিউগাল ফোর্স গেল। আমি এই ধরনের ছোট ছোট প্রবলেম তোমাদেরকে দিব সলভ করার জন্য, তাতে তোমাদের এক্সামের মানে কি বলে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হলো, এবং সেই সাথে সাথে মানে একটু সিনপটিক যে প্যাটার্ন আছে, ওয়েদার ম্যাপ আছে, সেগুলি নিয়ে তোমরা তোমাদের একটু ব্যাখ্যাটা একটু ক্লিয়ার হবে, সেই কারণে এই এফোর্ট। এবার আমরা আসি কোরিয়ালিস ফোর্স। আমরা আগেও বলেছি কোরিয়ালিস ফোর্স মানে বস্তুকে যখন পৃথিবী পৃষ্ঠের উপরে মানে পৃথিবীর সাথে অ্যাটাচ না রেখে কোনো ডিরেকশনে যখন মুভ করা যায়, তখন ডিউ টু আর্থস গ্র্যাভিটেশনাল ফিল্ড ইট হ্যাজ বিন ডিফ্লেক্টেড টুয়ার্ডস রাইটওয়ার্ড। সেটাই কিন্তু কোরিয়ালিস ফোর্সের মেইন কথা। এখানে বিজ্ঞানী কোরিয়ালিস নামে একজন ভদ্রলোক এটা ডিরাইভ করেছেন, সেই জন্য তার নাম অনুযায়ী কিন্তু হয়েছে। এবং ইন্টারেস্টিংলি এই ফোর্সটা কিন্তু বস্তু যেদিকে মুভ করে তার থেকে ঠিক লম্বালম্বি ভাবে রাইটওয়ার্ড অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কাজ করে। আমি এক্সাম্পল হিসাবে এখানে দেখাচ্ছি, দেখো ধর একটা উইন্ড এদিকে প্রবাহিত হচ্ছে, এটা লো ল্যাটিটিউড। লো ল্যাটিটিউড মানে ধরে নিতে পারো মানে 0 থেকে 30 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে, আর 30 থেকে 90 পর্যন্ত হাই ল্যাটিটিউড ধরে নাও। দেখো উইন্ড যদি এদিকে প্রবাহিত হয়, তার কোরিয়ালিস ফোর্সটা কিন্তু ঠিক এই ডিরেকশনের সাথে 90 ডিগ্রি কোণে কিন্তু এদিকে কিন্তু অ্যাক্ট করে। এবং এখানে আরো একটা উদাহরণ দেখিয়েছে, উইন্ড আমরা জানি যত ইকুয়েটর থেকে বাইরের দিকে সরে যাওয়া যায় উত্তর অথবা দক্ষিণে, উইন্ডের মান কিন্তু তত বাড়তে থাকে, এবং সেই কারণে বাড়তি উইন্ড দেখানো হয়েছে, তার বারটার লম্বা দেখিয়েছে। এবং সেই ক্ষেত্রেও দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি আছে, এবং কোরিয়ালিস ফোর্সের অ্যারোটাও কিন্তু লম্বা। এর মানে হলো উইন্ড স্পিড যতই বাড়বে ততই কিন্তু কোরিয়ালিস ফোর্সের মানও কিন্তু বাড়বে ফিজিক্যালি। এবার আমরা আসি, দেখো হাই ল্যাটিটিউডে উইন্ড আছে, উইন্ডের ক্ষেত্রে এটি কিন্তু এখানে এই উইন্ড এবং এই উইন্ড কিন্তু সমান। দেখো এই অ্যারোর দৈর্ঘ্য এই অ্যারোর দৈর্ঘ্য কিন্তু সমান। এর মানে এখানে ধরো যদি 30 কিলোমিটারের বাতাস হয়, এখানেও কিন্তু 30 কিলোমিটারের উইন্ড। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই ছোট্ট যে অ্যারো যেটাকে দ্বারা কোরিয়ালিস ফোর্স বলা হয়েছে, আর এখানে যে কোরিয়ালিস ফোর্স দেখানো হয়েছে, এই অ্যারোর তুলনায় এই অ্যারো বেশি। এর মানে হায়ার ল্যাটিটিউডে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি ল্যাটিটিউডে যতই যাওয়া যাবে ততই কোরিয়ালিস ফোর্সের মান কিন্তু বাড়তে থাকবে। এটা আমি ফিজিক্যালি দেখাই, তাতে পরে ম্যাথমেটিক্স তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু তোমরা কম্পারেটিভলি নতুন। এবার আসো লো ল্যাটিটিউডে, দেখো ধরে নিচ্ছি এটা 50 কিলোমিটারের বাতাস উইন্ড, অথবা উইন্ড ভেক্টর বলো, যেভাবে বলো। এটা ধর হাই ল্যাটিটিউডে, এইটাও 50 কিলোমিটার। দেখো এখানে কোরিয়ালিস ফোর্সের মান যখন কম উইন্ড থেকে বেশি উইন্ড হয়েছে তখন কিন্তু বাড়ছিল, কিন্তু সেই বাড়তিটা যদি লো ল্যাটিটিউডের ক্ষেত্রে না হয়ে যদি হাই ল্যাটিটিউডের ক্ষেত্রে যাওয়া যায়, সেই বাড়তির পরিমাণটা কিন্তু আরো অনেক বেশি। দেখো এই অ্যারোটা কিন্তু অনেক বড়। তার মানে দুটো এক্সাম্পল আমাদেরকে এইভাবে দেখিয়েছে যে দুটোই কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারে, উত্তর গোলার্ধে যখনই আমরা লো ল্যাটিটিউডে থাকি ততই কিন্তু ডিফ্লেক্টিং ফোর্স কিন্তু এক্স্যাক্টলি ইন 90 ডিগ্রি ডিরেকশনে, but the magnitude of the Coriolis phase is comparatively lower than the higher latitude. Again, even lower latitude যদি উইন্ড স্পিড যদি বাড়ে, তাহলে কোরিয়ালিস ফোর্সের মান কিন্তু বাড়ে, বাট ডিরেকশন উইল বি ইন সেম। দেখো এখানে কিন্তু বাড়ছে, কিন্তু ডিরেকশনটা সেম। অ্যাগেন আরো একটি কম্পারিজন দেখিয়েছে, সেম উইন্ড যদি এখানে না হয়ে যদি আরো হায়ার ল্যাটিটিউড থাকে, সেই ক্ষেত্রে কোরিয়ালিস ফোর্সের মান কিন্তু আরো অনেক বেশি হয়, বাট ইট হ্যাজ অ্যাগেন in directed towards the right angle of the wind. তার মানে সব ক্ষেত্রেই 90 ডিগ্রি ডিরেকশনে থাকে। ল্যাটিটিউড বাড়িয়ে যখন হায়ার ল্যাটিটিউড যায় তখন কোরিয়ালিস ফোর্স বাড়ে, এক নম্বর। এগেইন উইন্ড স্পিড বাড়িয়ে যখন ডবল ট্রিপল করা হয় তখন সেই ক্ষেত্রে কোরিয়ালিস ফোর্সের মানও কিন্তু আরো বাড়তে থাকে। তার মানে কোরিয়ালিস ফোর্স ইজ ডিপেন্ডেন্ট অন ল্যাটিটিউড, কোরিয়ালিস ফোর্স ইজ ডিপেন্ডেন্ট অন দ্য উইন্ড স্পিড, but it has directed exactly
in 90 direction with the wind vector. That is the message. শুনছো সবাই নাকি? Yes, sir. এবার আমরা পরের অংশে যাই। দ্বিতীয় অংশ দেখো, সাউদার্ন হেমিস্ফিয়ার। সাউদার্ন হেমিস্ফিয়ারে এবার আমরা চলে যাই। দেখো এই উইন্ড ডিরেকশন ছিল, তার থেকে রাইট ওয়ার্ড ডিরেকশনে কিন্তু 90 ডিগ্রি ছিল। এই ক্ষেত্রে দেখো তার উল্টাটা লেফট ওয়ার্ড ডিরেকশনে কিন্তু এবার। অথচ দেখো কোরিয়ার স্পোর্টস এর মান কিন্তু সেম। দেখো এই ছোট অ্যারো, এই ছোট অ্যারো যেটা কোরিয়ার স্পোর্টস সেটা কিন্তু সেম। তার মানে latitude southern hemisphere or northern hemisphere, that is immaterial. Exactly, it will act as the same মানে কি বলে same magnitude, but only the direction is opposite. দেখো এখানে হলো ডিরেকশন হলো রাইট ওয়ার্ডে 90 ডিগ্রিতে, আর এখানে হলো লেফট ওয়ার্ডে 90 ডিগ্রিতে। তার মানে কোরিয়ার স্পোর্টস এখানে যেদিকে কাজ করে, সাউদার্ন হেমিস্ফিয়ার তার বিপরীত দিকে কাজ করে। সেই জন্য আমরা যখন দক্ষিণ গোলার্ধে যাই, তখন আমরা দেখি লো প্রেসারের বাতাস কিন্তু উত্তর গোলার্ধে বিপরীত দিকে কাজ করে ঘুরে। আবার উত্তর গোলার্ধে যখন আমরা হাই প্রেসার সিস্টেম চাই যেখানে ক্লক ওয়াইজ বাতাস, সেটা দক্ষিণ গোলার্ধে গেলে দেখা যায় যে এন্টি ক্লক ওয়াইজ হয়ে যায়। আর অপরদিকে ম্যাগনিটিউড যে হারে নর্দার্ন হেমিস্ফিয়ারে বাড়তো, এখানে সে হায়ার ভ্যালু হতো, এখানেও ঠিক সেই একইভাবে কিন্তু হয়েছিল। আবার নর্দার্ন হেমিস্ফিয়ারে যেমন হাই ল্যাটিচিউডে গেলে যেমন কোরিয়ার স্পোর্টস এর মান বাড়তো, এখানেও দেখো এই ল্যাটিচিউড লো ল্যাটিচিউডের তুলনায় হাই ল্যাটিচিউডে উইন্ড স্পিড এক হওয়া সত্ত্বেও কোরিয়ার স্পোর্টস এর ম্যাগনিটিউড এরোটা বড় দেখে, তার মানে ম্যাগনিটিউড বড়। এবং এখানে দেখো সেই ম্যাগনিটিউডটা কিন্তু এটার তুলনায় কিন্তু একইভাবে বড়। তার মানে major difference between two hemispheres are, for the case of Coriolis force, is in opposite direction, nothing more. আর এখানে উত্তর গোলার্ধে যেমন যতই হায়ার ল্যাটিচিউডে যাওয়া গেছে কোরিয়ালিস ফোর্স এর মান বাড়ছে, এখানেও কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ার যতই হায়ার ল্যাটিচিউডে যাওয়া গেছে কোরিয়ালিস ফোর্স এর মান কিন্তু বাড়ছে। অ্যাগেন উইন্ড স্পিড বাড়ার সাথে সাথে যেমন নর্দার্ন হেমিস্ফিয়ারে কোরিয়ালিস ফোর্স এর মান বাড়ছিল, সাউদার্ন হেমিস্ফিয়ারও ঠিক তেমনি ভাবে উইন্ড স্পিড বাড়ার সাথে সাথেও কিন্তু কোরিয়ালিস ফোর্স এর মান কিন্তু বাড়ছে। এই ফিগারটা দিয়ে কিন্তু তোমাদের কিন্তু মেজর ডিফারেন্স আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমার আছে মনে হয় তোমরা একটু খেয়াল করে দেখলেই হবে। তো আসলে কোরিয়ালিস ফোর্সটা কিন্তু পৃথিবীর অ্যাঙ্গুলার ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট করে। এই ক্যাপিটাল ওমেগা দিয়ে কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিফাইন করা হয়। আর পৃথিবীর যে রিভলিউশন সেটা আমরা জানি, পৃথিবী তার সেন্টারের চারদিকে যদি ঘুরে আসে, যে কোনো বৃত্তের চারদিকে ঘুরে আসার পরিমাণটা হলো 2 পাই রেডিয়ান। নিশ্চয়ই তোমরা নিচের ক্লাসে পড়েছো। এখানেও সে কিন্তু 2 পাই রেডিয়ান কিন্তু কভার করে, কিন্তু ডিভাইডেড বাই পিরিয়ডিসিটি অফ সাইডেরিয়াল ডে। সে কত পিরিয়ডিসিটি সে ব্যবহার করলো সেটার উপর ডিপেন্ড করে। সাইডেরিয়াল ডে ইজ মানে রাফলি আমাদের এখানে 24 আওয়ার, কিন্তু এক্স্যাক্টলি 24 আওয়ার থাকে না, সেটা পরিবর্তন হয়। সেই জন্য 24 রাফলি 24 দিয়ে যদি 2 কে ভাগ করো, তার মান হলো এটি। তার মানে পৃথিবীর অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো ইন টার্মস অফ ইউনিটে রেডিয়ান পার সেকেন্ডে, তার মান হলো এটি। কোন কোন বইতে এটাকে 7.29 লিখে তারপর 10⁻⁵ লিখেছে, একই কথাই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর যেহেতু অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেই জন্য এখানে রেডিয়ান না লিখে কোন কোন বইতে এটাকে শুধুমাত্র পার সেকেন্ড লেখা হয়। যেমন আমরা ওয়েভের ক্ষেত্রে লিখি রোটেশন পার সেকেন্ড, আর রোটেশন আমরা লিখি না, লিখি পার সেকেন্ড। এখানেও ঠিক সেভাবে এটাকে কিন্তু এভাবে লেখা যায়। কিন্তু ফাইনালি এটাকে কিন্তু আমরা একটু আগে দেখেছি, দেখো হায়ার ল্যাটিচিউড, লোয়ার ল্যাটিচিউড, হায়ার ল্যাটিচিউড আমরা দেখেছিলাম। এখানে কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু অনেক লম্বাভাবে ডিরাইভ করে কিন্তু 2 ওমেগা সাইন ফাই হিসেবে কিন্তু এটাকে কিন্তু লেখা যায়। এবং এই ফ্যাক্টরটাকে কিন্তু কোরিয়ালিস ফোর্স না বলে কিন্তু এটাকে বলা হয় কোরিয়ালিস প্যারামিটার। এটাকে কোরিয়ালিস প্যারামিটার বলা হয়।
হ্যাঁ, তোমরা কি আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। হ্যাঁ, ফাইন। তো এখানে ফাই হলো ল্যাটিটিউড এবং 2 এর মান হলো এই, এবং কোরিয়ালিস প্যারামিটার ফোর্স কে রাফলি কিন্তু এই পরিমাণ মিড ল্যাটিটিউড কোরিয়ালিস ফোর্স এর মান কিন্তু এটি, সেটা হিসাব করা যায়। তো নর্দার্ন হেমিস্ফিয়ারে কোরিয়ালিস ফোর্স কে যদি আমরা 3টি কম্পোনেন্টে যদি আমরা ভাগ করি, তাহলে 3টি কম্পোনেন্টের ভাগকে কিন্তু এইভাবে কিন্তু লেখা যায় Fxcf কোরিয়ালিস ফ্যাক্টর ইনটু তার ভেলোসিটি, যেহেতু ভেলোসিটি ডিপেন্ডেন্ট আমরা একটু আগে দেখেছি, এটা কিন্তু ভেলোসিটি ডিপেন্ডেন্ট, সুতরাং এটাকে কিন্তু এইভাবে লেখা যায় কোরিয়ালিস ফোর্স এর মান ক্যালকুলেট করার জন্য কোন একটা পার্টিকুলার পয়েন্টে কোন একটা সার্টেন উইন্ড স্পিডের ক্ষেত্রে। তো এটা হলো ইকুয়েশন, এবং এই ইকুয়েশনের টার্মিনোলজি দেখো Fx ডিভাইডেড বাই m অর্থাৎ পার ইউনিট মাস, যেটা আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের ক্ষেত্রে করেছিলাম। এখানে Fc হলো আমাদের হলো কোরিয়ালিস প্যারামিটার, এখন তাকে ভেলোসিটি দিয়ে কিন্তু ভাগ করতে হবে, এবং যদি x কম্পোনেন্ট মানতে চাই তাহলে কিন্তু এই কনভেনশনালি অনুযায়ী v কম্পোনেন্ট চলে আসবে, আর y কম্পোনেন্ট যদি বের করতে চাই তাহলে কিন্তু u কম্পোনেন্ট আসবে, এবং অবশ্যই মানে কি বলা হয়, এখানে কনভেনশনে কিন্তু একটা মাইনাস সাইন বসবে। আমরা এবার একটা যদি কোরিয়ালিস ফোর্স এর যদি আমরা একটা প্লট দেখতে চাই, এখানে এই ইকুয়েশনটা যদি আমরা দেখি Fc ইকুয়াল টু টুয়াইস ওমেগা sin phi, এই phi এর মান কত ডিগ্রি পর্যন্ত হতে পারে, কেউ একজন বলতে পারবা? phi ল্যাটিটিউড কত হতে পারে, phi এর মান সর্বোচ্চ মান? স্যার 90 ডিগ্রি। ফাইন, সর্বোচ্চ মান 90 ডিগ্রি আর সর্বনিম্ন মান হলো 0, তাই না? তো এবার আমরা একটা সিম্পল প্লট দেখি, এইটাকে যদি এরকম একটা টেবিলের মধ্যে, এগুলো আমি বোর্ডে করার সামনাসামনি তাহলে ভালো হতো, তবু কিছু করার নাই, সেজন্য আমি পিকচার টেবিল পিক করেছি। এটা হলো 0 থেকে দেখো উত্তর গোলার্ধে 90 ডিগ্রি দিয়েছি, দক্ষিণ গোলার্ধে কিন্তু বিয়োগ 90 ডিগ্রি, আর এখানে 0 থেকে 1.5, আবার 0 থেকে এখানে 1.5 মাইনাস 1.5 এর মানই হলো, এখানে আমরা বলেছিলাম এক জায়গায় দেখো আছে ইনফরমেশনটা, এর মান কিন্তু 2 ওমেগার ক্ষেত্রে phi এর সর্বোচ্চ 1.45, মানে কখনো 2 এর বেশি কিন্তু মানটা হয় না, কথা বুঝতে পারলাম? সেই জন্য 2 এর বেশি আমরা ইউনিট এখানে 1.5 এর বেশি ইউনিট দেইনি। তো এখন দেখো যখন টয়েস ওমেগা sin phi ওখানে আছে, phi এর মান যখন 0 বসাবা তখন কিন্তু তার মান কিন্তু এখানে চলে আসবে, phi এর মান যখন 1 বসাবে তখন সেখানে মান বসে, ওই মানটাকে প্লট করলে দেখো উত্তর গোলার্ধের ক্ষেত্রে এই মানটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ে, প্রথমে অনেকটা স্ট্রেইট, পরে কিন্তু এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ইনক্রিজ, মানে দ্রুত বাড়ে, এবং 90 ডিগ্রিতে গিয়ে তার মান কিন্তু ম্যাক্সিমাম হয়, 90 ডিগ্রি পরে আর সুযোগ নাই। আর অপরদিকে দেখো যদি আমরা নেগেটিভ ডিরেকশন অর্থাৎ সাউদার্ন হেমিস্ফিয়ারে যাই, এখানে যে ম্যাগনিটিউডটা আসে, ম্যাগনিটিউড সেম থাকে, বাট অ্যাজ ডিরেকশন ইজ অপোজিট, দ্যাটস ওয়াই ইট ইজ গোয়িং ব্যাক টুয়ার্ডস সাউথ, এবং সেই ভ্যালুটাও কিন্তু -90 ডিগ্রির কাছাকাছি এসে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু অ্যাটেন্ড করে। এটা হলো মানে আরো একটা ওভারঅল ভিউ কোরিয়ালিস ফোর্স এর মান বোঝার জন্য, যে আমি দক্ষিণ গোলার্ধে যাব, উত্তর গোলার্ধে যাব, সেম ল্যাটিটিউডে সেম উইন্ড স্পিডের ক্ষেত্রে ভ্যালু উড বি সেম, but direction or magnitude or symbolically or sign or bit are negative or positive, আর কিছু না, এটাই বোঝানোর জন্য দেওয়া হলো। এখানে একটা ছোট্ট একটা প্রবলেম আছে, এখানে দেখো v equal to -15 per meter per second। এখন একজন আমাকে একটু ক্লিয়ার করে যদি পারো বলো, v -15 আমরা জানি ভেলোসিটি, যদি v যদি 15 মিটার পার সেকেন্ড হয়, মাইনাস হয়, তাহলে নিশ্চয়ই তার একটা ডিরেকশন থাকে, তাই না? মানে যেহেতু মাইনাস বলা আছে, আমাকে বলছে কোরিয়ালিস ফোর্স পার ইউনিট মাসে বের করতে। তা আমরা দেখো এখানে আমরা লিখেছিলাম Fxcf, এই যে cf এত v কম্পোনেন্ট, তার v, সেখানে Fxcf এর মান যদি মানটা যদি আমি এখান থেকে বসিয়ে নেই, আমি বিষয়টা অনুযায়ী কপি করে আনছি সেই জন্য এরকম আসছে। Fxcf মান হলো আমার এখানে হলো fc এর মান হলো আমার এখানে ছিল, আমরা বের করে অলরেডি আমাদের হাতে আছে 1.45, মানে 2 ওমেগার মান আর কি, 2 ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি, এবং তাকে আমি কি ভি দিয়ে মাল্টিপ্লাই করব, ভি দিয়ে মাল্টিপ্লাই করব, ভি এর মান অফকোর্স নেগেটিভ, এবং সেই মানটা আসছে কিন্তু নেগেটিভ ভ্যালু। এখন ভি এর মান নেগেটিভ মানে কি? ভি এর মান নেগেটিভ হলে আমরা আমি সহজে বলি, যদি এটা এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, উল্টা দিকে যাবে, মানে উল্টা দিকে যাবে, ফাইন, তাহলে এদিকে এক্স এর মান হবে, ইউর মান হবে পজিটিভ, এই নিচের দিকে হবে নেগেটিভ,
ইউর মান ভি এর মান এদিকে হবে পজিটিভ, ভি এর মান এদিকে হবে নেগেটিভ। তো ভি নেগেটিভ মানই হলো এরকম ডিরেকশন আসলে আমাদের এরকম একটা মান পাওয়া যাবে। এবং আমরা যে কোরিলেস ফোর্স এর মান পেলাম সেটা হলো -1.65, তার মানে এরকম কাছাকাছি কোনো জায়গায়। ঠিক আছে, তাই আমরা বুঝলাম কোরিলেস ফোর্স পয়েন্ট টু দ্য ওয়েস্ট, তার মানে কোরিলেস ফোর্স এর পয়েন্ট আমাদের যে পয়েন্ট থেকে আমরা ওয়েস্ট ডিরেকশনে পেলাম সেটাই আমাদেরকে কিন্তু মেসেজ দেওয়া হলো, এটাই এখানে কমেন্ট ছিল। তাহলে আমরা দুটো ফোর্স আমরা দেখলাম, একটু পরে কিন্তু আমার টাইম শেষ হয়ে যাবে, তোমরা আবার মানে কি বলা হয় সাইন ইন করো। আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স দেখিয়েছি, আমরা কোরিলেস ফোর্স দেখলাম, এই জাতীয় কনভেনশন গুলি তোমরা একটু দেখে নিও। আর এখানে বোধহয় একটা ডেফিনিশন ছিল পাই এর মান, এটা কোরিলেস প্যারামিটারের মান কত হবে আমরা দিয়েছিলাম, পাই এর মান হলো এটি, এবং মানে 5 মানে ল্যাটিটিউড 48.9, প্রায় 50 ডিগ্রির কাছে 49 ডিগ্রির কাছাকাছি, সেখানে মান দিলে কিন্তু এটি আসে। এটা দ্বারা একটা জিনিস কিন্তু এখানে ক্লিয়ার বোঝায় যে এর মান 1.45 আছে, কিন্তু কম, তার মানে ক্যালকুলেশনটা কারেক্ট আছে। দেখো এখানে 2 ওমেগার মানটা এখানে বসিয়ে দিয়ে যদি সাইন অফ ফাই এর মান যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু মানটা বেরিয়ে আসবে। আর তাও যদি না পারি 2 এর মান বসাবো, ওমেগার মান বসাবো আলাদা আলাদা করে, তারপরে সাইন অফ এই যে ক্যালকুলেটরে এই ভ্যালু দিলে কিন্তু একটা ম্যাগনিটিউড আসবে, ওই ম্যাগনিটিউড এটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু এফসি কোরিলেস প্যারামিটারের মান কিন্তু বেরিয়ে চলে আসবে। তাহলে দুটি গেল। এইবার আসলে আমরা টার্বুলেন্ট ড্রাগ ফোর্স, আরো একটি বহু রকমের ফোর্স আছে। তো আমরা মানে বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি। বাসা বাড়িতে দেখবো চেয়ার টেবিল এগুলি কেনার পরে কিছুদিন দেখবো যেগুলো মানে কি বলে পায়ার নিচের অংশ কিছুটা ক্ষয় হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে। আমরা নতুন জুতা কিনে আনলে কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে জুতার নিচের অংশটা কিন্তু কম্পারেটিভলি মানে ফ্ল্যাট হয়ে গেছে এবং এটা কিছুটা পিচ্ছিল হয়ে গেছে কিছুদিন ব্যবহার করার পরে। আবার পিচ্ছিল জায়গা দিয়ে যদি আমরা হাঁটি তাহলে দেখবো যে আমরা কিন্তু মানে রেগুলারলি যেভাবে হাঁটি সেভাবে হাঁটতে পারি না, সমস্যা হয়। হয়তো আমি যেভাবে আমার বডিকে মেনটেন করছি তার চেয়ে হয়তো ফাস্টার হয়ে যায় অনেক সময়, সেই কারণে আমরা পিছলিয়ে পড়ি। এই সমস্যাগুলি হয়ে থাকে বডি ইমব্যালেন্স হয়ে যাওয়ার কারণে। তো এইগুলো এই যে আমি যে কতগুলি বিষয়ের নাম বললাম এগুলি সবগুলি হলো এক ধরনের ঘর্ষণ বল। ঘর্ষণ এমন একটি বিষয় যেখানে দুটি ভিন্ন ভিন্ন সারফেস যদি পাশাপাশি যদি অবস্থান করে এবং তাদের দুটোই যদি গতিশীল হয়, যেমন তুমি জুতা কিনে এনে ঘরে রেখে দিয়েছো এক জায়গায় স্টোর করে ফ্লোরে, কোনোদিন ব্যবহার করো নাই, তাহলে দেখবো যে জুতার তলায় কিন্তু ক্ষয় হচ্ছে না। অথবা পায়ে দিয়ে সবসময় ঘরে বসে আছো, তোমার জুতার তলায় কিন্তু ক্ষয় হবে না। যেই তুমি হাঁটতে গেছো, যেই তুমি ইউনিভার্সিটি গেছো, যেই ট্যুরে গেছো, আসার পরে দেখবো যে জুতার কিছু অংশ কিন্তু তলায় কিন্তু ক্ষয় হয়ে গেছে। এর কারণ হলো যখন দুটি সারফেস পরস্পরের কন্টাক্টে থাকে এবং দুটি সারফেসের মধ্যে গতির সঞ্চার হয়, তখন একটি সারফেস অন্য একটি সারফেসকে তার গতিকে কি করে বাধাগ্রস্ত করে। এই বাধাগ্রস্ত করার কারণে ওই যেই সারফেসের সাথে যেই সারফেস দিয়ে তারা পরস্পরের সাথে মানে কি বলা হয় কন্টাক্টে এসেছে, সেই সারফেসটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, যার কারণে কিছুদিন ব্যবহার করা বলেই আমাদের জুতো ক্ষয় হয়। বাসা বাড়িতে চেয়ার টেবিল কিছুদিন ব্যবহার করলেই কিন্তু পায়ের মানে ওগুলোর পায়াটা কিন্তু ফ্ল্যাট হয়ে যায়, কারণ আমরা হয়তো টেবিল চেয়ার বিভিন্ন দিকে বিভিন্ন রকম করে মুভ করি, সেরকম হয়। এবং যত বেশি অমসৃণ সারফেসের মধ্যে এই ধরনের কন্টাক্ট হবে তত বেশি পরিমাণে কিন্তু সেই ফ্রিকশন কিন্তু বল কিন্তু আবির্ভূত হবে এবং ক্ষয়ের পরিমাণও কিন্তু সেই রকম বেশি হবে। এই ক্ষয়কে রোধ করার জন্যই যে সকল যারা বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে, বিশেষ করে প্লেয়াররা, দেখবো যে তাদের জুতার তলা কিন্তু মসৃণ নয়, অথবা আমাদের যে নর্মাল জুতো সেই জুতার কিন্তু নিচের অংশ যেরকম থাকে তাদের সেরকম অংশ জুতা কিন্তু নিচের অংশ কিন্তু সেরকম থাকে না।
এই অংশে অ্যাটমসফিয়ারিক মোশনকে কিন্তু বাধাগ্রস্ত করে। এখানে দেখো, এই বাধাগ্রস্তের কারণে উপরে যে পরিমাণ উইন্ড ছিল এটাকে যদি আস্তে আস্তে যদি নিচের দিকে যদি নামিয়ে নিয়ে আসি, তাহলে একটা সার্টেন লেভেলে দেখো গড়ে উইন্ডের গতি এবং স্পিড কিন্তু ক্রমান্বয়ে কিন্তু কমে। তবে সবচেয়ে বেশি কমে এরকম একটা লেয়ার, এই লেয়ারটাকে বলা হবে কিন্তু অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ার। তার মানে the depth of the atmospheric boundary layer is roughly 0 to 3 kilometer. Of course, it has the exceptionality over mountainous area, over any high hilly zone, or over any other place where it has been objected to the air flow. তার মানে ABL is atmospheric boundary layer বলতে আমরা বুঝবো এই যে অংশ যেখানে অ্যাটমসফিয়ারিক মোশনটা কিন্তু যেভাবে রেগুলারলি হওয়ার কথা সেভাবে রেগুলারলি না হয়ে বাধাগ্রস্ত হয়, এবং এই বাধাগ্রস্ততার কারণে কিন্তু উইন্ড স্পিড বাতাসের গতি কিন্তু কম হয়, যার জন্যই আমরা সচরাচর বলে থাকি ঊর্ধ্বাকাশে বাতাসের গতি অনেক বেশি। কারণ কি, সেখানে কিন্তু অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ার নাই। সেই জন্য ওই যেখানে বাউন্ডারি লেয়ার নাই সেই অংশে যেহেতু অ্যাটমসফিয়ারিক পার্টিকেল ফ্রিলি মুভ করতে পারে, সেই জন্য সেই অংশকে বলা হবে ফ্রি অ্যাটমসফিয়ার। আর যে অংশ পর্যন্ত বাউন্ডারি লেয়ার এক্সপান্ড করে আসছে সেই অংশে যে বায়ুমণ্ডল থাকে তাকে বলা হয় বাউন্ডারি লেয়ার অ্যাটমসফিয়ার। তার মানে বাউন্ডারি লেয়ার অ্যাটমসফিয়ার ইজ দ্য লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার হোয়ার ফ্রিকশন ইজ সিগনিফিক্যান্ট। আর ফ্রি অ্যাটমসফিয়ারের ওখানে যে কিছুটা মানে বাধা নাই তা নয়, কিছু বাধা আছে, বাট দ্যাট ইজ ইনসিগনিফিক্যান্ট কম্পেয়ার্ড টু দ্য ফ্লো অ্যাজ ওয়েল এজ দ্য উইন্ড স্পিড অফ দ্য অ্যাটমসফিয়ার। ঠিক আছে? তো এখন অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ারে কি ঘটে দেখো। এখানে অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ারে যদি থাকে সেখানে থার্মাল আফ্লিক্ট হয় এবং আবার নিচে নেমে আসে, তার মানে থার্মাল টার্বুলেন্স হয়। থার্মাল টার্বুলেন্স হলো ডিউ টু টেম্পারেচার ভেরিয়েশন। অনেক সময় কোন স্থানে বাতাস কিন্তু উপরে উঠে যায়, আবার একটু পরে কিন্তু সেটি আবার নেমে যায় এবং সেখানে কিন্তু ভার্টিক্যাল সার্কুলেশন হয়। দেখো এটাকে যদি আমি হিসাব করি তাহলে ভার্টিক্যাল সার্কুলেশন, আবার এদিক থেকে যদি হিসাব করি এটাও কিন্তু ভার্টিক্যাল সার্কুলেশন, খাড়া উপরের দিকে, এটা কিন্তু নিচ থেকে উপরের দিকে। তো এই ফ্রিকশনের কারণে কিন্তু এই ফ্রিকশন লেয়ারে যেহেতু উইন্ড স্পিড ভেরি করে, এখানে কিন্তু এই ফ্রিকশন কিন্তু যেহেতু থার্মাল টার্বুলেন্সের জন্ম দেয়, সেই জন্য এই অঞ্চলে কিন্তু সকল অ্যাটমসফিয়ারিক ফেনোমেনার কিন্তু উদ্ভব ঘটে থাকে। ঠিক আছে? পরবর্তীকালে এটি এক্সপানশন হয়ে কিন্তু উপরে যায়। আমরা যদি এখানে যদি থার্মাল কি বলে অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ার দেখি, তাহলে এখানে আমরা একটা দেখলো, এখানে দেখো উইন্ড স্পিড এম, এখানে দেখো এদিকে দিয়েছে, এদিক থেকে এদিকে বাড়লে এম বাড়ে, আর এদিক থেকে দিয়ে গেলে কিন্তু হাইট বাড়ে। এখানে আছে কার্ভ ব্রেক লাইন উইথ হোয়াইট হাইলাইট, এটা তো এখানে একটা বাঁকা লাইন ইজ লোয়ার দ্যান দ্য জিওস্ট্রপিক উইন্ড ভার্টিক্যাল লাইন। তার মানে যদি আমরা জিওস্ট্রপিক উইন্ড নিতাম তাহলে জিওস্ট্রপিক উইন্ড যেটি শুধুমাত্র ব্যালেন্স ছিল প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কি ফোর্সের ব্যালেন্স ছিল খেয়াল আছে? জিওস্ট্রপিক উইন্ডে দুটি ফোর্সের ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সের মাধ্যমে যে মানে কি বলা হয় আমরা উইন্ড পেতাম। উপরে ফ্রি অ্যাটমসফিয়ারে সেই উইন্ড পাই, কিন্তু নিচের এয়ারে সেই পরিমাণ উইন্ড পাই না। তার মানে জিওস্ট্রপিক উইন্ড ইজ নট অ্যাপ্লিকেবল ইন দ্য অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ার। Geostrophic wind is applicable only in the free atmosphere where no friction is available for the atmospheric motion. তার মানে যেই দুটি ফোর্সের কারণে জিওস্ট্রপিক ব্যালেন্স হয়, সেই দুটি ফোর্সের ব্যালেন্সের মাধ্যমে বাউন্ডারি লেয়ারের ব্যালেন্স সম্ভব নয়। এডিশনালি এখানে ড্রাগিং ফোর্স কিন্তু এখানে যোগ করতে হয়। সেই কারণেই এই ড্র্যাগিং ফোর্সটা যেহেতু বিপরীতমুখী, সেই কারণে এটি বলের গতিকে কিন্তু বাধাগ্রস্ত করে, যার কারণে এখানে উইন্ড স্পিডের পরিমাণ কিন্তু কম হয়। ঠিক আছে? এইভাবে কিন্তু চলে আসে। তার মানে যদি আমরা টার্বুলেন্ট ড্রাগিং ফোর্সকে যদি আমরা এইভাবে যদি আমরা হিসাব করি, দেখো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এই ক্যালকুলেশনে বিষয়টা কিন্তু এরকম আসে।
অ্যাবাভ ডেপথ অফ ZI, মানে একটা ZI পর্যন্ত যত উপরের দিকে যাওয়া যায় এই ZI পর্যন্ত ধরা হয়েছে, তার উপরে বিবেচনা করা হয় নাই, কারণ তার উপরে ZI অর্থাৎ ড্রাগিং ফোর্স অ্যাপ্লিকেবল নয়, তাই সেটি কাজ করে না এবং সেটির মান কিন্তু 0, যে কারণে কিন্তু আপ টু ZI পর্যন্ত ধরা হয়েছে, নট আপ টু Z। তো এখানে আমরা ক্যালকুলেশনটা করি এভাবে, ZI ইজ দ্য ড্রাগ ইজ, যদি x ডিরেকশন এখানে আবার দেখো x ডিরেকশন ড্রাগিং ফোর্স, এখানে আছে u, এখানে আছে v, WT আমরা লিখছি ইজ দ্য টারবুলেন্ট ট্রান্সপোর্ট ভেলোসিটি। ঠিক আছে, তার মানে টোটালি এই বিষয়টাকে যদি ম্যাগনিটিউড করে নেওয়া যায়, ড্রাগিং আমরা যদি ম্যাগনিটিউড বের করি তাহলে ম্যাগনিটিউডের সিম্বল হলো এটি, আর m নিচে দেওয়া আছে তার মানে পার ইউনিট মাস, তাহলে WT আসবে এবং m ডিভাইডেড বাই ZI আসবে। অফকোর্স এই m আমরা একটু আগে দেখেছি, m সমান √u স্কয়ার প্লাস v স্কয়ার, আমরা দেখেছিলাম এক জায়গায় m, এই যে, ঠিক আছে। তো m এর মান ওখানে বসাইলে কিন্তু ওই বিষয়টা চলে আসবে, তার মানে টারবুলেন্ট ড্রাগিং ফোর্সের মান কিন্তু বেরিয়ে চলে আসবে। এবং এখানে বলছে and is always opposite to the wind direction, তার মানে এই ড্রাগিং ফোর্স যেমন অপোজিট ডিরেকশনে কাজ করে, সেই কারণে যখনই এই ফোর্সটা অ্যাড করা হয় তখন টোটাল ম্যাগনিটিউড কিন্তু কমে যায়, যার জন্যই অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি লেয়ারে এই কি বলা হয়, এই ফোর্সের মান, এই উইন্ডের মান কিন্তু, উইন্ডের ম্যাগনিটিউড কিন্তু কম। তো এটাকে ব্যবহার করা হয়েছে। এখন আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি আনস্টেবল অ্যাটমসফিয়ারিক লেয়ার দেখি তখন তাকে কনভার্ট করে কিন্তু আমরা এইভাবে নিয়ে আসতে পারি। এখানে একটা ডাইমেনশনাল ফ্যাক্টর বসেছে তাকে মানে ক্যালকুলেশন করার জন্য, মানে কি বলা হয়, রিলেশনশিপ দাঁড় করানোর জন্য, এবং WB ইজ এ ফ্যাক্টর অফ 10 to 15 মিটার পার সেকেন্ড, এরকম একটা বিষয় চলে আসছে। এখানে এটাকে যদি আরো কম্প্যাক্ট করে লেখা যায় তাহলে এখানে যদি ওই বিষয়টা বাদ দিয়ে যে ড্রাগ কোএফিসিয়েন্ট যোগ করা হয় এটি এবং এটি, যেহেতু এটি 3 কিলোমিটার উপরে অ্যাপ্লিকেবল নয়, সুতরাং ড্রাগ কোএফিসিয়েন্ট যদি আমরা যোগ করি তাহলে এই WT কে এইভাবে কিন্তু এক্সপ্রেস করানো যায়। এবং এই ক্ষেত্রে মোটামুটি দেখো WT যদি আমি এখান থেকে পেয়ে যাই তাহলে এখান থেকে Fx Fy এগুলির মান কিন্তু বের করা সম্ভব, কারণ আমি যদি এই WT জানি, ZI তো আমি ম্যাক্সিমাম জানি 3 কিলোমিটার, আর m এর মান আমরা জানি √u স্কয়ার প্লাস v স্কয়ার, তার মানে u এর মান, v এর মান, WT এর মান যদি আননোন হয় তাহলে ড্রাগিং ফোর্সের মান কিন্তু আমরা কিন্তু বের করতে পারি, অথবা টারবুলেন্ট ড্রাগ ফোর্সের মান কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, তো এই কোশ্চেনটাকে যদি এইভাবে দেখাই, দেখো এখানে হোয়াট ইজ দ্য ড্রাগ ফোর্স পার ইউনিট মাস অপোজিং এই ইউনিট, মানে অপোজিং কেন বলা হয়েছে আমি আগে বলছিলাম, এটা হলো উইন্ড যেদিকে কাজ করে ড্রাগিং ফোর্স তার বিপরীত দিকে কাজ করে। ঠিক আছে, আমরা যখন জুতা দিয়ে যখন সামনে হাঁটি তখন বাধাগ্রস্ত হওয়ার কারণে জুতা কিন্তু পা কিন্তু আর সামনের দিকে চলে যায় না, যেখান পর্যন্ত নেওয়ার চেষ্টা করি সেখান পর্যন্ত ঠিক থাকে, যার জন্য কিন্তু আমরা কমফোর্টেবলি হাঁটি। এই কারণে এটা কিন্তু করা হয় নাই। তো এখানেও এরকম u 15 মিটার পার সেকেন্ড এই যদি হয়, তাই উইন্ড ভেলোসিটি এখানে উইথ v ইকুয়াল টু 0 বলা হয়েছে, তার মানে v এর কোনো মান নাই। উইন্ড u মানে কি নর্থওয়ার্ড উইন্ড নাকি কি বলা হয় ইস্টওয়ার্ড উইন্ড, একজন বলতে পারবে? স্যার আবার একটু জিজ্ঞেস করবেন? হ্যাঁ, আবার বলছি, এখানে লেখা আছে u 15 মিটার পার সেকেন্ড, এটা কি নর্থওয়ার্ড উইন্ড না ইস্টওয়ার্ড উইন্ড নাকি অন্য ডিরেকশনের উইন্ড? যে কোনো ভেক্টরের দুটি কম্পোনেন্ট, রাফলি হরাইজন্টাল ভেক্টর যদি হয়ে থাকে x কম্পোনেন্ট এবং y কম্পোনেন্ট, x কম্পোনেন্টের ডিরেকশনের ভ্যালুকে নরমালি u দিয়ে প্রকাশ করা হয় এবং y কম্পোনেন্টের ভ্যালুকে নরমালি কিন্তু v দিয়ে প্রকাশ করা হয়। x কম্পোনেন্ট মানে হলো ইস্টওয়ার্ড উইন্ড, খেয়াল করে দেখো xy কম্পোনেন্ট x এর ডিরেকশনে কিন্তু u, আর y যদি পজিটিভ হয় তখন সেটাকে কিন্তু আমরা কি ধরবো, নর্থওয়ার্ড ধরবো, আর y যদি নেগেটিভ হয় সেটাকে কিন্তু আমরা ধরবো নর্থওয়ার্ড, মানে হলো সাউদার্লি উইন্ড। এখানেও এরকম
ইস্টওয়ার্ড মানে ওয়েস্টার্লি উইন্ড, এটা হলো মূল কথা। ঠিক আছে, তো আমরা দেখি স্ট্যাটিস্টিক্যালি নিউট্রাল এবিএল ওভার রাফ ফরেস্ট। এখানে বলছে এই প্রবলেমটা দিয়ে আমাদেরকে বলছে যে এই বিষয়গুলিকে হাইলাইট করো। নিউট্রাল এবিএল এবং বাউন্ডারি লেয়ার ওভার রাফ, এত স্ট্যাটিস্টিক্যালি আনস্টেবল এবিএল মানে কি বলা হয় এবিএল এবং বাউন্ডারি লেয়ার কনডাকশন উইথ ডাব্লিউবি এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। এবং এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখো এখানে আমরা ইউর মান দেওয়া আছে, ইউ ইকুয়াল টু এম। কেন ইউ ইকুয়াল টু এম লেখা হয়েছে আমি বলি, ওখানে এম ছিল রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ছিল। তো আমার এখানে বি এর মান 0, তার মানে রুট ওভার অফ ইউ স্কোয়ার থাকবে। ইউ কে স্কোয়ার করে আপনি যদি রুট করা হয় তাহলে 15 স্কোয়ার কে রুট করলে 15 টু 25, আবার রুট করে দিলে কিন্তু 15 হয়ে যাবে। তার মানে ইউ আর এম সেই কারণে একই মান আসছে, যার জন্য ইউ এবং এম ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ডে কিন্তু লেখা হয়েছে। আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, সবাই ঘুমিয়ে গেছো? না স্যার, আছি স্যার। বোঝা গেল? ইউ আর এম কিভাবে একত্র করে এইভাবে লিখলো, এটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর জেডাই এর মান দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, এখানে দেখো দেওয়া আছে 1500 মিটার। প্রবলেমে কোন জায়গায় বলা আছে বোধহয় ব্ল্যাকবোর্ড সরি অবজেক্ট উইন্ড ফর স্ট্যাটিস্টিক্যালি এভিএল নিউট্রাল এভিএল ওভার এ রাফ ফরেস্ট। তো এটাকে আমরা সিডিটাকে আমরা এটা 1500 মিটার লিখলাম, তার মানে 1.5 কিলোমিটার। তারপর হলো জেড সিডি, একটু আগে আমরা সিডি দেখেছি, এখানে দেখো এই যে সিডি ড্র্যাগিং কোফিশিয়েন্ট, ড্র্যাগ কোফিশিয়েন্ট সিডি। তো সিডি মান কিন্তু এটি দেওয়া আছে। আর ডাব্লিউবি অলরেডি আমরা দেখেছি এখানে এই 50 মিটার পার সেকেন্ড, আমরা এখানে এটি বের করবো। তো আমরা এখানে যে ইকুয়েশন পেয়েছিলাম খেয়াল করে দেখো, এখানে ইকুয়েশন fxt/d ডিভাইডেড বাই m, তাহলে এখানে আছে fxt ডিভাইডেড বাই m ইকুয়াল টু মাইনাস সিডি আছে ইকুয়াল টু মাইনাস wt আসছিল। তো wt মানে হলো আমাদের এই যে ড্রাগ কোফিশিয়েন্ট, wt মানে হলো cdm, তাহলে ওখানে cdm বসবে, বসার পরে বাকি যেটা আছে কম্পোনেন্ট বসে যাবে। তার মানে দেখো সিডি এর মান যদি আমরা এখানে বসাই, এটি হলো 0.02, আর এখানে এম এর মান যদি আমরা বসাই, এম এর মান হলো এখানে আছে 15 মিটার পার সেকেন্ড। তারপরে আছে ইউর মান আছে, ইউ হলো 15 মিটার পার সেকেন্ড, তার মানে ইউ এবং এম দুটি সমান, তাই কারণে স্কয়ার চলে আসছে। আর নিচে যে ভ্যালুটি আসছে সেটা হলো জেড আই, কত লেভেল পর্যন্ত আনস্টেবল এভিএল। তার মানে রাফ অন এন এভারেজ ধরেছে 0 টু কি বলা হয় 0.3 টু 3 কিলোমিটার, তো 3 কিলোমিটার হাফ ধরে 1.5 কিলোমিটার, তার মানে 1500 মিটার, এবং তার কারণে এই মানটি আসছে এটি। তার মানে আমার ড্র্যাগিং ফোর্সের মান আসলো এটি স্ট্যাটিস্টিক্যালি নিউট্রাল এভিএল ওভার রাফ ফরেস্ট। এবার আসো আনস্টেবল এর ক্ষেত্রে কি আসবে, xtd ইকুয়াল টু মাইনাস, যদি হয় সেখানেও দেখো বিডি এর মান কিন্তু বেরিয়ে আসছে, ডাব্লিউ এর মান বেরিয়ে আসছে, ইউ এর মান অলরেডি আমরা দেখিয়েছি, জেড আই এর মান দেখিয়েছি, সেখানে মান আসছে এটি। তো দেখো এখানে এক্সপ্লেনেশনটা অনেক সুন্দর। বিকজ দি উইন্ড ইজ পজিটিভ ব্লোয়িং টুয়ার্ডস ইস্ট, যেটি আমি বলেছিলাম, দেখো ব্লোয়িং টুয়ার্ডস ইস্ট এখানে বলা আছে u15, মানে এক্স ডিরেকশনে দেখো যে কোনো ভেরিয়েবলের মান কিন্তু ওয়েস্ট থেকে ইস্টে কিন্তু বাড়তে থাকে, সেই কারণে এটি পজিটিভ, তার মানে ইউ হলো পজিটিভ, এখানেও সেই দেখিয়েছে, এবং তার মানে এটা ইস্টওয়ার্ড উইন্ড। এবং সেখানে বলা হয়েছে উইন্ড পজিটিভ, ইট রিকোয়ার্স দ্যাট দি ড্রাগ বি নেগেটিভ, মানে এরকম ড্রাগ ফোর্সের দরকার যে ড্রাগটা নেগেটিভ ডিরেকশনে কাজ করবে, এবং সেখানে দেখো ড্রাগিং ফোর্সের মান কিন্তু নেগেটিভ আসছে। তার মানে ড্রাগিং ফোর্স নেগেটিভের অর্থ হলো এই ড্রাগিং ফোর্সটা ওই উইন্ডের উপরে কিন্তু কাজ করেছে, ফাংশনিং ছিল, যার জন্য এটা কি করেছে, তার উইন্ড স্পিডকে রিটার্ডিং করেছে, কমিয়ে ফেলেছে। ঠিক আছে, তারপর শেয়ার মেকানিক্যাল টার্বুলেন্স এন্ড কনভেকশন টার্বুলেন্স ক্যান বোথ কজ ড্রাগ, কখনো কখনো শেয়ার মেকানিক্যাল
মেকানিক্যাল শেয়ার অথবা কনভেক্টিভ কোনো প্রসেস হয়ে থাকে সেগুলো কিন্তু টার্বুলেন্টকে কিন্তু ড্রাগ ফোর্সকে কিন্তু কাজ করে। এবং অফকোর্স সেগুলো খেয়াল রাখতে হবে যে ফাস্টার উইন্ডস হায়ার দ্য অ্যাবাভ উইথ স্লোয়ার নিয়ার দ্য সারফেস, মানে যতই মানে অ্যাবাভ বাউন্ডারি লেয়ারে উইন্ড যতই ফাস্টার থাকুক না কারণ সেটাকে নিচে নামিয়ে আনলে সবসময় কিন্তু সেটা কিন্তু স্লোয়ার হয়ে যাবে, কম হয়ে যাবে। এই কারণে এখানে দুই ক্ষেত্রে দেখো, এখানে যে উইন্ড স্পিড ছিল 15 আর এখানে ফোর্সের কারণে আসছে এটি, এবং উইন্ড স্পিড যদি এখানে যদি মাল্টিপ্লাই করে দেখা যায় তাহলে সব ক্ষেত্রে এই ভ্যালুর মান দেখো 50 কিন্তু কম, তারপরে কম হবে। হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যালো, হ্যাঁ আমি সেরকম আওয়াজটা পেলাম। কোন দিন থেকে লকডাউন? আগামীকাল থেকে? স্যার সোমবার থেকে। স্যার সোমবার থেকে 1 সপ্তাহের জন্য লকডাউন। আচ্ছা আচ্ছা, সোমবার কেন? আগামীকালে তো দিতে পারতো। তো দেরি করলে লস একদিন না? হয়তো বা সবার প্রস্তুতির জন্য দিয়েছে স্যার, মানে 1 সপ্তাহ তো বাইরে বের হতে পারবে না বা আরো 2 সপ্তাহ আগে থেকে লকডাউন দিলে আরো উন্নতি হতো, দেরি করলে এগুলো আরো সমস্যা বাড়ে। আচ্ছা ঠিক আছে, তো এখন এবার আমরা এটা দেখলাম, এবার আমরা কি বলা হয় দেখি নিউটন সেকেন্ড ল। আমরা এটা অনেক জায়গায় পড়েছি, নিউটন সেকেন্ড ল। এখানে দুটি টার্মিনোলজি আছে, একটা হলো ল্যাগ্রেঞ্জিয়ান ফ্রেমওয়ার্ক আর একটা আসবে অয়েলারিয়ান ফ্রেমওয়ার্ক। আমি সবকটার নিচে দেখে নিই, তারপর অয়েলারিয়ান ফ্রেমওয়ার্ক, ল্যাগ্রেঞ্জিয়ান আর অয়েলারিয়ান ফ্রেমওয়ার্কের ভিতরে যেটা বিষয় আছে, যেমন আমরা যখন কোনো ওয়েদার সিস্টেম যখন ফলো করি তখন আমরা কি করি, ওয়েদার সিস্টেমটাকে বিভিন্ন প্যারামিটার দিয়ে মেজারমেন্ট করার চেষ্টা করি। কিন্তু ওয়েদার সিস্টেম কিন্তু আমাদের ট্রেন যেমন হুইসেল বাজাতে বাজাতে স্টেশনের দিকে আসলে যেমন একরকম তার ইন্টেন্সিটি কমে বা বাড়ে, আবার মানে স্টেশন থেকে দূরে সরে গেলে যেন কমে, এই ক্ষেত্রে কিন্তু সেরকম কন্ডিশন কিন্তু হওয়ার একটা পসিবিলিটিস কিন্তু থাকে। সেই জন্য বস্তুকে মেজারমেন্ট করতে আমাকে যে ফ্রেমওয়ার্কের উপর হিসাব করে দাঁড় করিয়ে করতে হবে, সেই জন্য সেই রকম একটা বিষয় কিন্তু এখানে থেকে যায়। তো ফর এ ল্যাগ্রেঞ্জিয়ান ফ্রেমওয়ার্ক হয় দি কোঅর্ডিনেট সিস্টেম ফলোস দ্য মুভিং অবজেক্ট। নিউটনস সেকেন্ড ল অফ মোশনকে আমরা কিন্তু এইভাবে লিখি, সবাই আমরা জানি F = ma। এখানে F আমরা জানি ফোর্স, m হইল মাস এবং a হইল অ্যাক্সিলারেশন। তো এখানে যদি আমরা ক্লোজলি যদি দেখি, আমরা অ্যাক্সিলারেশন আমরা জানি dv ডিভাইডেড বাই ডেল্টা v ডিভাইডেড বাই ডেল্টা t। কোন কোন বইতে dv বাই dt লিখছে, তফাৎ কিছুই না। ডেল v মানে হইল ইনিশিয়াল ভেলোসিটি এন্ড ফাইনাল ভেলোসিটি, ডেল টাইম হইল ডেল t হইল টাইম অফ অ্যাকশন অফ দ্য ফোর্স অন দ্য অবজেক্ট অথবা অন দ্য বডি, যেভাবে বলো না কেন এভাবে কিন্তু এভাবে প্রকাশ করা যায়। তার মানে এই দুটি এই ইকুয়েশনের এর মান যদি এখানে বসানো হয় তখন কিন্তু এটা কিন্তু এইভাবে কিন্তু দাঁড়িয়ে যায়। তার মানে টোটাল ফোর্সের মানটা কিন্তু এটা দাঁড়ায়। কিন্তু আমরা জানি মোমেন্টাম বলতে আমরা বুঝি বস্তুর ভর ও বেগের গুণফলকে মোমেন্টাম বলা হয়, এবং বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর ভরের কোনো পরিবর্তন কিন্তু লক্ষণীয় নয় বা পরিবর্তন করানো কিন্তু যায় না। তো সেই জন্য মোমেন্টাম টার্মিনোলজিটাকে যদি এইভাবে যদি এটাকে রিঅ্যারেঞ্জ করে লেখা যায়, এমটাকে যদি ডেলের ভিতরে নিয়ে নেওয়া যায় তাহলে এটাকে এইভাবে লেখা যায় কিন্তু m.b ডিভাইডেড বাই ডেল টি। তার মানে টোটাল পরিবর্তন ডেল বাই ডেল টির অর্থ হলো রেট অফ চেঞ্জ অফ টাইম of these two terms, that means momentum is the force. ঠিক আছে, তো এটা বলা হবে, এইভাবে দেখানো হবে this equation allows us to forecast the rate of change of the momentum। এই যে ইকুয়েশনটা আমরা এখানে পেলাম, এটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে যে কোনো অবজেক্টের মোমেন্টাম কিন্তু আমরা বের করতে পারবো, যেটা ওয়েদার প্রেডিকশনের ক্ষেত্রে খুব বেশি জরুরি। এবং পরে দেখবো যে এই সিম্পল আইডিয়া কিভাবে নিউমেরিক্যাল মডেলিং অ্যাপ্লাই করা হয়েছে। আমরা হয়তো নিউমেরিক্যাল মডেলিং এর কিছু প্রবলেম শেষ অংশে আমরা দেখতে পাই।
এবার আমরা দেখো, আমরা জানি কোন বস্তুর উপর কিন্তু একটি বল কাজ করে না, বহুবিধ বল কাজ করে, তুমি আমরা দেখেছি। তার মানে সবগুলি ফোর্সকে কিন্তু আমাকে কিন্তু কম্বাইন করে নিতে হবে। সেই কম্বাইন্ড ফোর্স যদি আমি সবগুলি যদি বিবেচনা করি, তাহলে আমি কিন্তু এখানে কিন্তু ঠিক থাকতে পারবো না, এই জায়গায় কিন্তু ঠিক থাকতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, এই জায়গায় এই এফ এর ক্ষেত্রে এফ না বসিয়ে বসাতে হবে এফ নেট, মানে নেট ফোর্স। যতগুলি বল কাজ করে সবগুলি বলের কম্বাইন্ড যে বল হবে, কোনটা ড্র্যাগিং ফোর্স, কোনটা কোরিলিস ফোর্স, কোনটা ফ্রিকশনাল ফোর্স, কোনটা তার গতি বাড়াবে, কোনটা কমাবে, তার মানে টোটাল যে ভ্যালু আসবে কম্বিনেশন, সবগুলির কম্বিনেশনটাই কিন্তু এইভাবে কিন্তু লেখা যায়। এখানেও কিন্তু অ্যাক্সিলারেশন টার্ম কিন্তু ঠিক থাকবে। তার মানে এই অ্যাক্সিলারেশন উইল বি ডিপেন্ডেন্ট অন দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য পার্টিকেল অর অ্যাক্টিং অন দ্য অ্যাটমসফিয়ারিক পার্টিকেল। ঠিক আছে, তো এফ নেট ইজ আ ভেক্টর সাম অফ অল অফ দিস ফোর্সেস। তার মানে এফ নেটকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে সেটা হলো ভেক্টর সাম। কেন ভেক্টর সাম বলা হয়েছে? কারণ যে কোনো ফোর্স অ্যাক্টিং করলে কিন্তু সেগুলি সবগুলি কিন্তু যোগ হবে না, সেগুলি সবগুলি কিন্তু বিয়োগ হবে না, সেগুলি কি হবে, সেগুলোর ডিরেকশন, ম্যাগনিটিউড দুটো বিষয় কিন্তু এর সাথে কিন্তু যুক্ত হবে, যার কারণে নেট ফোর্স মে নট বি দ্য হাইয়েস্ট among all of them, or may not be the addition of all of the forces, or may not be the subtraction of all of these forces. সবকিছু হতে পারবে না। হয়তো দেখা যাবে একটা বলের মান 10 ইন ম্যাগনিটিউড আর একটা -10, টোটাল ম্যাগনিটিউড কিন্তু যদি আমরা হিসাব করি 0। একটা বলের মান 10, একটা -10 আর একটা হলো -5, তাহলে ম্যাগনিটিউড বলের মান হলো নেগেটিভ। আবার আরেকটি ফোর্সের মান হলো +8। তার মানে টোটাল ফোর্স may not be the higher than the individual forces. That's why it has been taken into consideration, কারণ যখন বস্তু যখন মুভ করে তখন তার কোনোটাই কিন্তু রাখতে পারবে না। তার মানে এই ইকুয়েশনটাকে যদি 5 নম্বর দিয়ে লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি, যদি এটার মান যদি 0 হয় তাহলে তার মানে নেট ফোর্সের মান কিন্তু 0, এবং নেট ফোর্সের মান যদি 0 হয়, এর মান যদি 0 হওয়ার অর্থ হলো ভি ইকুয়াল টু কিন্তু কনস্ট্যান্ট। কারণ এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেশনের মান কিন্তু ভি কনস্ট্যান্ট হলেই কিন্তু ডেল ভি বাই ডেল টির মান কিন্তু 0 আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। তার মানে কথাটা হলো এটাকে আমি 0 বানাইতে চাই, এটাকে 0 বানাইতে হলেই আমাকে কিন্তু এটার মান কিন্তু 0 করতে হবে, আর এটার মান যখন 0 করতে হয় তখন ভেলোসিটির মান কিন্তু কি হয়, কনস্ট্যান্ট হতে হয়। যেমন আমরা জানি অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমরা কি জানি, যদি কোনো একই ব্যাগে গতিশীল বস্তু হয়, বস্তুটা যদি গতিশীল থাকে একই ব্যাগে, ধরো 10 কিলোমিটার পার আওয়ার ব্যাগে একটা বস্তু গতিশীল, তাহলে সেখানে কিন্তু কোনো অ্যাক্সিলারেশন নাই। কারণ কি, সেখানে v1 এবং v2 এর নেট যে ডিফারেন্স সেটার মান কিন্তু 0। ঠিক আছে, তো এই বিষয়টাকে যদি আমরা এইভাবে করি, যদি এই নেট বলটাকে যদি আমরা এইভাবে যদি তিনটি ডিরেকশনে যদি ভাগ করি, একটু আগে আমরা দেখলাম এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এবং জেড ডিরেকশন, এই ক্ষেত্রে কিন্তু জেড বিবেচনায় আসবে, কারণ কোন বলের ইমব্যালেন্সের কারণে বা বলের নেট বলের কারণে বস্তুর মোশন কিন্তু উপরের ডিরেকশনও কিন্তু হয়ে থাকে। এতক্ষণ আমরা হরাইজন্টাল ফোর্স ধরেছি, সেই জন্য আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট আমি অলরেডি বলেছিলাম সেখানে কিন্তু আমরা বাদ দিয়েছি, কিন্তু এই ক্ষেত্রে ভার্টিক্যাল কম্পোনেন্টও কিন্তু বিবেচনায় আসবে। সেই কারণে দেখো ইউ মানে এক্স ডিরেকশন, দেখো এক্স নেট, ভি মানে ওয়াই ডিরেকশন, ডাব্লিউ মানে হলো জেড ডিরেকশন, এই বল আসবে। তো এফ এক্স নেট ইজ দ্য সাম অফ দ্য এক্স কম্পোনেন্ট বলা, তো তার মানে এই এফ এক্স নেট যখন আমরা বের করব তখন এক্স ডিরেকশনে, ইস্ট ওয়েস্ট ডিরেকশনে যত বল আসবে সবগুলির কিন্তু যুক্ত হবে। আবার ওয়াই ডিরেকশন যদি আসে তাহলে কিন্তু নর্থ সাউথ যতগুলো আসবে সবগুলোই যোগফল হবে। আর এফ জেড নেট যদি হতে হয় তাহলে কিন্তু আপওয়ার্ড ডাউনওয়ার্ড সবগুলি কিন্তু যোগ করে কিন্তু এফ নেট বের করতে হবে, এবং এই তিনটির ইন্ডিভিজুয়াল যোগফলের ফলে যে ভ্যালু আসবে সেটাই হবে টোটাল অ্যাক্সিলারেশন টার্ম, এবং বস্তু কিন্তু সেই ডিরেকশনে কিন্তু যাবে। তো এই বিষয়টাকে যদি আমরা এইভাবে দেখি, ফ্রম দ্য ইকুয়েশন ডেল্টা ইকুয়াল টু, আমরা ডেল বারবার বলেছি, মানে ফাইনাল পয়েন্টের ভেলোসিটি এবং কি বলা হয় ইনিশিয়াল টাইমের ভেলোসিটি। তোমরা এক ফাঁকে কষ্ট করে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। শারমিন তুমি একটু ইয়ে করে সেভ করে নিও সবার অ্যাটেন্ডেন্সটা, ঠিক আছে? তাহলে উই ক্যান এক্সপান্ড, আমরা ওই ডেল্টা ইউ কে আমরা
এই যে এখানে ডেল্টা ইউ বাই ডেল্টা টি আছে, এটাকে কিন্তু আমরা এক্সপান্ড করে এইভাবে করতে পারি, মানে ফাইনাল টাইম ইনিশিয়াল টাইম অথবা প্রিভিয়াস টাইম, এবং তাকে ডেল টি দিয়ে ভাগ করতে হবে। ডেল টি এখানে নিচে আছে দেখো, তার মানে ডেল্টা ইউর মান সেটা এখানে ইউ দিয়ে দেখানো হয়েছে, ইউর ফাইনাল ভেলোসিটি, ইউর ফাইনাল মান এবং ইউর ফাইনাল মান, ইনিশিয়াল মান, দুটোর ডিফারেন্সকে যদি টাইম অফ অ্যাকশন এই টাইমকে যদি ডিভাইড করা যায় তাহলে কিন্তু এটা কিন্তু বের করা সম্ভব। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা ডিরাইভ করি, এখানে যদি এখানে একটু খেয়াল করে দেখো, এখানে যদি ইকুয়েশনটাকে যদি আমি ইউর প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা টি যদি বাম পাশের এই ইকুয়েশনে যদি এখানে বসাই, সব ক্ষেত্রেই কিন্তু আমার ইকুয়েশনের টার্মিনোলজি কিন্তু এরকম হয়ে যাবে, ইউ প্লাস ডেল্টা টি ডিভাইডেড বাই ডেল্টা টি। পরবর্তীকালে আমি যদি এই ইউ প্লাস টিটাকে যদি আমি ডান পাশে নিয়ে চলে আসি, তখন কিন্তু এটা কিন্তু ইউ টার্ম কিন্তু এখানে কিন্তু জড়িত হবে, এখানেও কিন্তু তেমনি ভাবে ভি টার্ম জড়িত হবে, এখানে হলো ডাব্লিউ টার্ম জড়িত হবে। তার মানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট এখানে, আমি যদি এখন থেকে 2 ঘন্টা পরে, 3 দিন পরে, 10 দিন পরে কোনো অ্যাটমসফিয়ারিক পার্টিকেলের কোনো একটা প্যারামিটার লাইক ইউ আমি জানতে চাই, তাহলে আমাকে কিন্তু বিগিনিং কালে ওর যে মান ছিল সেটা কিন্তু আমাকে জানতে হবে, প্লাস যে সকল ফোর্স তার উপর অ্যাক্ট করেছে সেগুলোও জানতে হবে, এবং কত টাইম পিরিয়ড ধরে এই বলগুলি সব অ্যাক্টিভ ছিল মানে কাজ করে সবগুলি কিন্তু আমাকে জানতে হবে। তার মানে ইটস এ ম্যান্ডেটরি পার্ট ফর নোয়িং দ্য ইনিশিয়াল condition of an atmospheric particle to generate its final information after a certain time of frame or after a certain time. তার মানে আমি যদি ইউটি যদি না জানি, কখনোই আমি বের করতে পারবো না যে এইটা দিয়ে এটা বের করতে পারবো না। সেই জন্য জানো, নিউমেরিক্যাল মডেল তোমরা পড়বে, নিউমেরিক্যাল মডেলিং যখন যেই কাজগুলি যখন করা হয় তখন সেখানে দেখবে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয় শারমিন গত বছর এক্সামে, আমি শারমিনকে উদাহরণ দিচ্ছি, তুমি মাইন্ড করো না, শারমিন গত বছর এক্সামে 60 নাম্বার পেয়েছিল, আরো 3 দিন ভালো করে পড়াশোনা করার পরে সে কত নম্বর পাবে? ধরো মিটোলজি একটা সাবজেক্ট, গত এক্সামে 60% নাম্বার সে পেয়েছে, এরপর সে টানা ভালো পড়াশোনা করেছে, মনোযোগ দিয়ে পড়েছে টানা 3 দিন, তার মানে যত রকমের ফোর্স আছে সে অ্যাপ্লাই করেছে এবং তার ডিউরেশন সে অ্যাপ্লাই করেছে, সেই ডিউরেশনটা অ্যাপ্লাই করার পর 60-র উপরে সে যত ইনক্রিজ করবে সেটাই হবে আজকে তার মান। তার মানে টানা 3 দিন পড়াশোনা করে সে হয়তো তার মান কি বলা হয় ক্যাপাসিটি হয়তো আরো 20% নাম্বার বাড়িয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাবে 6 দুগুণে 12, সে এখন 72 নম্বর পেয়ে যাবে। আমি উদাহরণটা এইভাবে দিলাম তোমাদেরকে বোঝার জন্য। অন্যভাবে আমি এবার বলছি, ধরো একটা বস্তুর তাপমাত্রা আছে, একটা এয়ার পার্টিকেলের তাপমাত্রা আছে সকাল 6টায় ছিল ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। এই বস্তুর উপরে এই এয়ার পার্টিকেলের বহুবিধ বল কাজ করেছে, ইনসুলেশন কাজ করেছে, ফ্রিকশন কাজ করেছে, বিভিন্ন কোরিয়ারিস বল কাজ করেছে, বহুবিধ বল কাজ করেছে, কোনোটা পজিটিভ ছিল, কোনোটা নেগেটিভ ছিল, কোনোটা বস্তু থেকে তাপ গ্রহণ করে নিয়ে গেছে, কোনোটা বস্তুকে তাপ শোষণে সহায়তা করেছে, বিভিন্ন রকমের কর্মকাণ্ড হয়েছে এবং টানা সেটি সন্ধ্যে 6টা পর্যন্ত হয়েছে। এই সবগুলি ভ্যালুকে যদি একত্র করে দেওয়া হয় এবং তার সাথে সাথে সকাল 6টার তাপমাত্রা যদি যোগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সন্ধ্যে 6টায় ওই বস্তুর অথবা ওই এয়ার পার্টিকেলের তাপমাত্রা কত হবে এটা ক্যালকুলেশন করা কিন্তু সম্ভব। আদারওয়াইজ যে ক্যালকুলেটিভ ভ্যালু আসবে যদি সবগুলি নেট ফোর্স বিবেচনা না করা হয়, টোটাল টাইম বিবেচনা না করা হয়, দ্যাট উড বি এন এরার, দ্যাট উড নট বি এ ক্যালকুলেটেড ভ্যালু। তার মানে যখনই নিউমেরিক্যাল মডেল রান করা হয় তখন ইনিশিয়াল ভ্যালু থেকে তারা এই ইউ ভি এর কম্পোনেন্টটা কিন্তু নিয়ে নেয় এবং ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু অবজারভেশন থেকে নেয়, নেওয়ার পরে যাবতীয় ফোর্স তার উপরে অ্যাক্ট করলো এবং টাইম ডিউরেশন হলো, সেগুলি বিবেচনা করে কিন্তু বাকি কাজটুকু হলো। এর মানে এই না যে সকাল 6টার টেম্পারেচার 25 হলে বিকালও কিন্তু টেম্পারেচার 25 এর চেয়ে বেশি হবে, কমও হতে পারে, কারণ নেট ফোর্সের কারণে যদি সেখান থেকে যদি বলের পরিমাণ যদি ঘাটতি দেখা যায় তাহলে দেখা যাবে যে সেই বস্তু থেকে টেম্পারেচার বা হিট এনার্জি কিন্তু সে কিন্তু রিলিজ করেছে এবং বস্তুর তাপমাত্রা কিন্তু কমে গেছে। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে?
সামনাসামনি হলে বেশি ভালো হতো, আমি একটু কমফোর্ট ফিল করতাম, সবার একটু চোখের দিকে তাকিয়ে দেখতাম কেউ না বুঝুক কিনা। এখন এখানে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, কিছু করার নাই। ঠিক আছে? হ্যাঁ, Yes, তো sir. তোমরা, হ্যাঁ, তো তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমি আমার অল্প একটু বাকি আছে, তারপরে আমি আগের দিনের ক্লাস ম্যাটেরিয়ালটা তোমাকে পাঠিয়ে দিয়ে আমি বিদায় নেব। তো এখানে দেখো মানে যখন শুরু হয়েছে আমার একটু টেনশন বেড়ে গেছে, যখন লকডাউনের কথা বলছে, কারণ আমার কিছু কাজকর্ম আছে যেগুলো আমাকে অফিসে করতে হয়, করতে হবে। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। এবার আমরা দেখি, আমরা বলছিলাম যে বস্তুর কমে কিভাবে। দেখো একটা অ্যাপ্লিকেশন বা প্রবলেম আছে, এখানে সব তুলে দিই আমি। ধরো 1200 কেজি ওজনের একটি কার অ্যাক্সিলারেট ফ্রম 0 to 100 কিলোমিটার পার আওয়ার, মানে ইনিশিয়ালি সেটি দাঁড়ানো ছিল, এটা হলো মূল কথা। এবং বাড়তে বাড়তে তার গতি বাড়ছে, 100 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়াইছে, এবং সে টাইম ডিউরেশন 7 সেকেন্ড। তার মানে ডেল টি হবে 7 - 0 = 7 সেকেন্ড, পরিষ্কার। আর এখানে ভেলোসিটি হবে, এটা কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করে নিতে হবে, 100 - 0 এটা আসবে। তারপর দেখছে হেডিং টুয়ার্ড নর্থ, এবং এটি কিন্তু উত্তর দিকে যাচ্ছে। ফাইন, হোয়াট ইজ ইটস এভারেজ অ্যাক্সিলারেশন? দেখো, বি ইনিশিয়ালি ভেলোসিটি 0 ছিল, যেটা আমি বললাম, কারণ দাঁড়ানো গাড়িটা কিন্তু স্টার্ট করেছে। তার ফাইনাল ভেলোসিটি হয়েছিল 100 কিলোমিটার পার আওয়ার, এবং সেটি হয়েছে। এবং তাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 27.8 মিটার পার সেকেন্ড। তোমরা কিন্তু ক্যালকুলেশনটা জানো, কারণ এটাকে কিলোমিটারকে নিতে হবে মিটারে, আর আওয়ারকে নিতে হবে সেকেন্ডে, এটা তোমাদের জানা। ইনিশিয়াল টাইম মানে যখন যাত্রা শুরু করছে, ইনিশিয়াল টাইমে যাত্রা শুরু করার সময় টি এর মান সবসময় 0 হয়, আর ফাইনাল টাইম হলো মানে 7 সেকেন্ড সময় লাগাইছে, সেই জন্য 7 সেকেন্ড। তারপরে ডিরেকশন সে বলছে যে এটা নর্থে, তার মানে আমার পয়েন্ট থেকে যদি নর্থ ওয়ার্ডে যাওয়া যায়, তো দেখো ওয়াই এর মান কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়ে, খেয়াল করে দেখো। তার মানে পজিটিভ। এবং এম এর মান হলো, ভর হলো 1200 কেজি। আমার এই ইকুয়েশনে এম লাগবে, এখানে নেট বল লাগবে, ইউ লাগবে, এগুলো হিসাব আছে। আমাকে বলছে এ এর মান কত বের করতে। তো আমরা এখানে ইকুয়েশন দেখেছি A = del B by del T, যেটা এখানে দেখিয়েছিলাম। তার মানে বি ডিফারেন্স, টি ডিফারেন্স। ফাইন, তাহলে বি ডিফারেন্স আর টি ডিফারেন্সে আমার যে মান আসবে সেটি কিন্তু 3.97 মিটার পার সেকেন্ড। এবং টু দ্য নর্থ কেন বলা হয়েছে? কারণ এটি হেডিং টুয়ার্ডস নর্থ বলা হয়েছে গাড়িটি। তার মানে তার যে কোনো, কেন এটা না লিখলেও এটা চলতো না। আমি একটা কথা বলি এখানে, অ্যাক্সিলারেশন এই যে ভেক্টর টার্ম, যে সকল ক্ষেত্রে টার্মিনোলজির বিহেভিয়ার ভেক্টর, তার মানে তাকে এক্সপ্রেস করতে হলে মানের সাথে দিকেরও প্রয়োজন হয়, সেই সকল ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু উল্লেখ করতে হবে। তার মানে এই যে অ্যাক্সিলারেশনটা হয়েছে টুয়ার্ডস নর্থ ওয়ার্ডে, সেই জন্য এখানে এই নর্থ ডিরেকশনে কিন্তু আসছে। ফাইন, এবার হলো দ্বিতীয় ক্ষেত্রে আসো। আমাদেরকে দ্বিতীয়টা বলছে হোয়াট ভেক্টর ফোর্স কজ দিস অ্যাক্সিলারেশন। দেখো কি কি ভেক্টর ফোর্স কাজ করেছে, এখানে আমরা দেখতে হবে ভেক্টর ফোর্সের মানটা কত। তা আমরা জানি F = m, এটা আমরা বের করেছি। F এর মান আমরা অলরেডি 1200 কেজি জানি, এর মান এই মাত্র আমরা বের করেছি, এবং এত নিউটন টু দ্য নর্থ, এবং 1 নিউটনকে লেখা হয় কিন্তু নরমালি এত কেজিতে কিন্তু লেখা হয়, সেজন্য সেই হিসাব করে কিন্তু এত নিউটন কিন্তু বেরিয়ে আসে। এবং এখানেও দেখো টু দ্য নর্থ, যেহেতু F একটি ভেক্টর রাশি, সেই কারণে এটাকে কিন্তু F একটি ভেক্টর রাশি, এই জন্য এখানেও কিন্তু দিকের উল্লেখ করতে হবে। সেই জন্য বলতে হবে যে এই বলটা কোন দিকে ডিরেক্টেড ছিল, অর্থাৎ নেট ফোর্সের যে ডিরেকশনটা ছিল সেটি টুয়ার্ডস দ্য নর্থ। আমার হাতে 1 মিনিট সময় আছে, তারপর আমি ব্রেক করে আবার অন করে কথা বলে তারপর বিদায় নিব। এবার আমরা আসি, আমরা এতক্ষণ যে বিবেচনায় আমরা কাজ করেছি, যেটাকে বলা হয় ল্যাগ্রেঞ্জিয়ান ফ্রেম অফ রেফারেন্স বলা হয়েছিল, সেই ল্যাগ্রেঞ্জিয়ান ফ্রেম অফ রেফারেন্সে কিন্তু আমরা ছিলাম। এইভাবে কিন্তু আমরা বস্তুর ক্যালকুলেট করেছি আমাদের ইউজুয়াল প্র্যাকটিস অনুযায়ী। কিন্তু আমাদের অ্যাটমসফিয়ার কিন্তু সবসময় কিন্তু সেরকম ভাবে কিন্তু থাকে না। অ্যাটমসফিয়ারিক সিস্টেমে যদি অ্যাক্সিলারেশন যদি বের করতে হয় বা
হ্যাঁ, আমরা কথা বলছিলাম অয়েলারিয়ান মাছ সম্পর্কে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ, ফাইন। তো আমরা এখানে দেখো লেখা আছে, while Newton's second law defines the fundamental dynamics, we cannot use it very easily because it requires a coordinate system that moves with the air. আমরা এতক্ষণ যে হিসাবগুলো করেছি আমরা সব প্লেন সারফেসের উপরে আমরা আর্থ সারফেসটাকে আমরা প্লেন হিসাবে বিবেচনা করেছি, এবং আমরা একটা ফিক্সড লোকেশন কিন্তু হিসাব করে কিন্তু কথা বলেছিলাম। ধরো আমি ডিস্টেন্স মাপছি, আমি অ্যাক্সিলারেশন মাপছি, বিভিন্ন ফোর্সের নেট ফোর্সের মান মেপেছি একটা পয়েন্টে, কিন্তু আমাদের বাস্তবে তো আমরা সেই জায়গাটা কিন্তু স্থির নেই। আমরা আমি যেখানে বসে আছি বা তোমরা এখন যেখানে আসো সেই জায়গাটা কিন্তু রিলেটিভলি কিন্তু স্থির, কিন্তু বাস্তবে কিন্তু স্থির না। We all people are in rotation, all of the objects are in rotation. সুতরাং যখনই আমরা এই ধরনের হিসাব করি তখন সেই ক্ষেত্রে কিন্তু কিছু এরর কিন্তু চলে আসে। সেই ক্ষেত্রে এই ফ্রেম অফ রেফারেন্স মানে যার উপর বেসিস করে তাকে মানে হিসাব করা হয়, তাকে যেই লেভেলে হিসাব করা হয়, যেই সারফেসে হিসাব করা হয়, সেই সারফেসটাও কিন্তু পৃথিবীর সারফেসে কিন্তু প্লেন নয়, ইকুয়াল নয়, এটা কিন্তু কার্ভ সারফেস। পৃথিবীর সারফেসটা কিন্তু কার্ভড। তোমরা যদি পৃথিবীর গ্লোবটা যদি দেখো যে আমাদের দিগন্ত রেখা কিছু দূর পরে কিন্তু আমরা আর দেখছি না। এর মানে হলো ওই অংশটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ আমি যে কোনো জায়গায় দাঁড়াই না কেন আমার চারদিকের অংশ কিন্তু চারদিকে কম্পারেটিভলি কিন্তু অবনমিত। সুতরাং এই জাতীয় বিষয়গুলো সেখানে কিন্তু থেকে যায়। সেই জন্য উই ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য ফিক্সড লোকেশন that is Eulerian framework such as all as over our house. The only sense needed to include a new term called the advection. আমরা কিন্তু যত হিসাব করি না কেন সেখানে সেই হিসাবটা আমাদের ততটাই পারফেক্ট হয় না, কিন্তু সেই সাথে কিন্তু আমাদের একটা অতিরিক্ত টার্মিনোলজি কিন্তু যোগ করতে হয় যাকে বলা হয় অ্যাডভেকশন টার্ম, এবং ওই অ্যাডভেকশন টার্ম যুক্ত করার মাধ্যমেই এই আমাদের যেই ল্যাগ্রেঞ্জিয়ান যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটাকে কারেক্ট ওয়েতে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। সেই জন্য অ্যাডভেকশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম। যেমন আমরা বলি, যেমন একটা বস্তু ধরো কুমিল্লায় একটি এয়ার পার্টিকেলের টেম্পারেচার আমরা মাপলাম 25 ডিগ্রি সেলসিয়াস। এখন এই এয়ারের টেম্পারেচারটা, এই এয়ার পার্টিকেলটা ঢাকা পর্যন্ত পৌঁছলে তার টেম্পারেচার কত হবে, তাহলে আমরা ডিস্টেন্সের উপর বেসিস করে সেটা আমরা হিসাব করে নেট ফোর্সের। কিন্তু ঢাকায় আসলে অন দি ওয়েতে আসার পথে তার যে আরো যে এনভায়রনমেন্টাল চেঞ্জ হলো সেই চেঞ্জ গুলো কিন্তু ওর ভিতরে কিন্তু যুক্ত করতে হবে। সেই জন্য ঢাকায় যদি বসে যদি ওই এয়ার পার্সেলের টেম্পারেচার যদি আমরা মেজার করি বা অন্য কোনো প্যারামিটার মেজার করি, সেখানে অতিরিক্ত একটি টার্মিনোলজি যুক্ত করতে হয় দ্যাট সেই নেট ফোর্সটা ক্যালকুলেশন করার জন্য, এবং ওই নেট ফোর্সটা ক্যালকুলেশন করার পরে যেই ইনফরমেশনটা বেরিয়ে আসবে দ্যাট ইজ দ্য অয়েলারিয়ান ক্যালকুলেশন। সেই জন্য এখানে দেখো বলা আছে knowing the forces we need an additional information to use equation 7. এই ইকুয়েশন এখানে 7 কিন্তু additional information যুক্ত করতে হবে, এবং উনি ইনিশিয়াল ইকুয়েশনের ভিতরে UVWT to use the first term of the right hand side on the 7 equation 7. Hence to make the numerical forecast we must first observe the current weather and create an analysis of it. This corresponds to an initial value problem of the mathematics. তার মানে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশনে যখনই আমরা বলছিলাম যে একটা ভ্যালু দিয়ে আমরা ক্যালকুলেট করব, সেই ভ্যালু দিয়ে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, যেহেতু ভ্যালুটার মধ্যেই প্রথমে এরর যুক্ত আছে, সেই জন্য পরবর্তী এরর কিন্তু আস্তে আস্তে কিন্তু এরর থেকে আরো বেশি এরর নিয়ে যেতে থাকে। সেই জন্য নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন যখন করা হয় গাণিতিক ইকুয়েশনের মাধ্যমে যেন পূর্বাভাস তৈরি করা হয় কোন বস্তুর পরবর্তী সময়ের কোন ফিচার বা প্যারামিটার যখন ক্যালকুলেট করা হয়, তখন এই এররটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। সেই জন্য সেখানে অতিরিক্ত একটি টার্মিনোলজি যোগ করে তাকে কিছুটা হলে মিনিমাইজ করা হয়, যেই টার্মিনোলজির নাম হলো অ্যাডভেকশন। সেই অ্যাডভেকশন অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কিন্তু ইনিশিয়াল ভ্যালু থেকে কিন্তু করা হয়। সেই জন্যই দেখবা যখনই নিউমেরিক্যাল মডেল রান করা হয় প্রতি স্টেজে কিন্তু তাকে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়ার কিন্তু চেষ্টা করতে বলা হয়। যেমন সকাল 6টা থেকে নিউমেরিক্যাল মডেল রান করছে,
যে সকাল 9টা যদি আবার যদি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম পাওয়া যায়, ইনিশিয়াল ডেটা পাওয়া যায়, তার সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া হয় যেন সে যেন অনেক বেশি যেন ডেভিয়েট হতে না পারে। সেই জন্য নর্মালি বলা হয় যে numerical weather prediction is a method of weather prediction which is having initial value problem. তার মানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটাকে যত ভালোভাবে সলভ করা যাবে, যত কম এরোনিয়াস ডেটা তার মধ্যে দেওয়া যাবে, ওয়েদার প্রেডিকশন কিন্তু সেটা ভালো হবে। এন্ড দ্যাট মাইট বি ডিউ টু দ্য ল্যাগ্রেঞ্জিয়ান ফ্রেম অফ ওয়ার্ক, অয়েলারিয়ান ফ্রেম অফ ওয়ার্ক। আমার এখানে আজকের বক্তব্য শেষ থাকবে। এটা নিচে আমি কয়েকটা প্রশ্ন লিখে তারপর এটা পাঠিয়ে দিব, কিন্তু বিফোর দ্যাট আমি কি করি, আমার গত ক্লাসের অংশটা আমি আগে তোমাদেরকে পাঠিয়ে দেই। সেটা ইমেল অ্যাড্রেসটা কি জানো তোমাদের? meteorology@gmail.com। স্যার আপনাকে মেল দিচ্ছি স্যার, ওই মেল থেকে স্যার। আর দরকার নেই, কষ্ট করো না। কত কষ্ট করো, কতবার দিয়েছো আমাকে। না স্যার সমস্যা নাই স্যার, মেল দিচ্ছি। এই যে আমি অনলাইনে আছি, আমি হ্যাঁ meteorology@gmail.com। এই যে আমি ওখানে এক্ষুনি দিচ্ছি, নাহলে আমার আবার মনে থাকবে না, আমার আবার এটা বড় সমস্যা। এক্ষুনি দিচ্ছি আমি, দিই লাস্ট উইক, আজকেরটা পরে দিব, একটু একটু রিফাইন করে নিই, হ্যাঁ তারপর দিয়ে দিচ্ছি লাস্ট উইক। তো তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিও, এগুলো খুব বেসিক জিনিস, ম্যাথমেটিক্যাল জিনিস, তো যেগুলো বিভিন্ন জায়গায় প্রবলেমটা সলভ করতে ফোর্সটা বুঝতে না হলে কিন্তু ওয়েদার ম্যাপ দেখে কিন্তু কিছু বুঝবে না। কেন রোটেট করে, কেন ডান দিকে ডিফ্লেক্ট হলো, এই সকল কজগুলো যদি না জানি আমরা, তাহলে আমাদের নলেজের কিন্তু গ্যাপ হয়ে যাবে। আমার ডেস্কটপে আছে, আমি দেই 27শে মার্চ তারিখে ওয়ার্ড ফাইলটা দিয়ে দিলাম, তোমরা পড়ে নিও ওটা। আর আমার যখন আবার ইন্টারিম এক্সাম হবে তখন এগুলির মধ্যে থেকে আমি ছোট ছোট প্রশ্ন করব, যেটা আগেও বলেছিলাম। হ্যাঁ আমি স্যান্ড বক্সে দিয়ে দিলাম। চলে যাওয়ার কথা তখনই দেখুন। অ্যাটেন্ডেন্সটা কি সবাই দিয়েছো? জি স্যার। জি স্যার। জি স্যার এসেছে। হ্যাঁ ঠিক আছে।